তোকে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো তাহলে শুরু করি আমরা। দেখো, তাহলে আমরা প্রথমে ডাউট ক্লিয়ারেন্সটা করে নিই। প্রথমে যেটা অসুবিধা বলছে সেটা গ্রাহামস ল। গ্রাহামস অফ ইফিউশন। আচ্ছা, প্রথমে ইফিউশন ফেনোমেননটা কি সেইটা একটুখানি আমরা বলেছিলাম। ইফিউশন ফেনোমেননটা কি না, ধরো তোমার কাছে একটা কন্টেনার আছে, যে কন্টেনারটা একটা কন্টেনার আছে, আচ্ছা কন্টেনারটা একটা ছোট্ট ফুটো আছে। এইখানে ধরো কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্স আছে, মানে গ্যাস আছে আর। আচ্ছা, এবারে যেটা হবে ওই যে ভিতরে প্রেশারটা অনেক বেশি। হ্যাঁ, মানে ভিতরে একটা ইন্টারনাল প্রেশার আছে, ধরে না পি ইন্টারনাল, আর বাইরে একটা প্রেশার আছে ধরে না পি এক্সটার্নাল। প্রথমে যেটা হতে হবে যে পি ইন্টারনালটা মাঝ গ্রেটার দেন পি এক্সটার্নাল হতে হবে। তা যদি হয় তাহলে তুমি দেখবে যে এই বাইরে থেকে ভেতরে মলিকুল কিছু ঢুকছে না, কিন্তু ভেতর থেকে মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে মলিকুলগুলো তোমার বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে ফেনোমেননটা, যে একদিকে প্রেশার বেশি একদিকে প্রেশার কম, আর একটা ক্লোজ কন্টেনার একটা পিন হোল আছে, সেখান থেকে গ্যাস মলিকুলগুলোর একদিকে বেরিয়ে যাওয়া, যেটা ইউনিডিরেকশনে বেরিয়ে যাওয়া, যেটা সেইটা হচ্ছে ইফিউশন। তাহলে ইফিউশনের জন্য কি হচ্ছে, ভিতরের প্রেশারটা কমবে বা ভিতর থেকে মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে রেট অফ ইফিউশন হচ্ছে তোমার রেট অফ ইফিউশন, মানে কি রেটে এখান থেকে গ্যাস মলিকুলগুলো বেরিয়ে গেল সেটাকে আর বলতে পারো। আরটাকে আমরা পরে শিখবো, এটাকে তুমি মাইনাস ডি এন টিল্ডে বাই ডিটি এইরকম ভাবে লিখতে পারো। মানে এন টিল্ডে যেখানে, মানে এখানে এন টিল্ডেটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, একে বলা হয় নাম্বার ডেন্সিটি। পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুল আছে সেটা হচ্ছে এন টিল্ডে, একে বলা হয় নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি, ঠিক আছে, এন টিল্ডে হচ্ছে নাম্বার ডেন্সিটি। আচ্ছা, এবারে সেই নাম্বার ডেন্সিটিটা সেটা হচ্ছে মাইনাস ডিএন টিল্ডে, মানে নাম্বার ডেন্সিটিটা হচ্ছে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে এইটা। আর রেট অফ ইফিউশনটা সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি। মানে ধরো যদি টাইমটা তুমি ডিটি টাইম দাও, খুব অল্প টাইম ডিটি দাও, সেখানে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুল বেরিয়ে গেল, সেইটা হচ্ছে এইখানে মাইনাসটা হচ্ছে যে ভেতর থেকে মলিকুলের সংখ্যা কমে যাচ্ছে বলে একটা মাইনাস সাইন আছে। এইটা এইটা বলছে দিস ইজ প্রপোর্শনাল টু, এইখানে যে গ্যাস মলিকুলগুলো আছে তার মোলার মাসের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যে আণবিক ভর যেটা আছে, আণবিক ভর তার বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিতটা হচ্ছে আর কি। তাহলে এই যে রেট অফ ইফিউশনটা যে 1/√m হচ্ছে, এটাই হচ্ছে রেট অফ ইফিউশন। ঠিক আছে, এবারে এই ইফিউশনের জন্য তুমি দেখো যাদের মাস কম তাদের রেট অফ ইফিউশনটা বেশি। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল, ধরো আমি দুটো গ্যাস কনসিডার করছি, ধরে নাও হাইড্রোজেন গ্যাস কনসিডার করলাম
আর ধরো অক্সিজেন গ্যাস কনসিডার করলাম, তা তাদের রেট অফ ইফিউশনটা কি হবে? রুট ওভার অফ মোলার মাস অফ অক্সিজেন বাই মোলার মাস অফ হাইড্রোজেন হবে। সেটা কত হবে? ধরো অক্সিজেনের মোলার মাস হচ্ছে 32 আর হাইড্রোজেনের মোলার মাস 2, তাহলে রুট ওভার অফ 16 মানে 4 হলো। তার মানে বোঝা গেল যে হাইড্রোজেনের জন্য যে রেট অফ ইফিউশন সেটা হচ্ছে 4 ইন্টু অক্সিজেনের জন্য তোমার ইফিউশনটা এটা। তাহলে যার মাস কম তার বেরিয়ে যাওয়ার বা রেট অফ ইফিউশনটা হচ্ছে বেশি হবে, যার মাস বেশি হবে তার রেট অফ ইফিউশনটা কম হবে। এবং এই যে মেথডটা দেখো, এমনিতে যখন কোনো একটা গ্যাস মিক্সচার আছে বা দুটো ডিফারেন্ট স্পিসিস আছে তাদেরকে অনেক রকম মেথড দিয়ে তুমি আলাদা করতে পারো। কেমিক্যাল মেথডগুলো মূলত ব্যবহার করা হয়। এবারে আইসোটোপ যখন তুমি ব্যবহার করবে সেখানে কোনো কেমিক্যাল মেথডই কাজ করবে না, কারণ আইসোটোপগুলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন একই রকম বলে সমস্ত আইসোটোপগুলো একই রকম কেমিক্যাল প্রপার্টি শো করে। তাহলে আইসোটোপগুলো সেপারেশনের জন্য এই গ্রাহামস ল অফ ডিফিউশন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আইসোটোপস ক্যান বি সেপারেটেড ইউজিং দিস ল। এই লটাকে ব্যবহার করে আইসোটোপগুলো সেপারেট করা হয়। মানে দেখবে যখন এই বলা হয় ম্যানহাটন প্রজেক্টে যখন রেডিও অ্যাক্টিভিটির গল্প ছিল না, যখন তোমার অ্যাটম বম বানানো হচ্ছে তখন ইউরেনিয়ামের ইউরেনিয়ামের দুটো আইসোটোপ, একটা একটা ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 238টা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এবং তা দিয়ে অ্যাটম বম বানাতে হবে। এবারে ন্যাচারালি যে 235 এবং 238 দুটোকে পাওয়া যাচ্ছে সেখান থেকে 238কে সেপারেট করা মানে প্রথমে তোমাকে একজনের পার্সেন্টেজ বাড়াতে হবে। এই পার্সেন্টেজটাকে বাড়ানোর একটা রাস্তা হচ্ছে গ্রাহামস ল অফ ইফিউশন টেকনিকটাকে কাজে লাগিয়ে কিন্তু আইসোটোপগুলো তোমাকে আলাদা করতে হয়। এই হচ্ছে অল অ্যাবাউট ধরো গ্রাহামস ল অফ ইফিউশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কিছু? স্যার ডিফিউশনটা একটু বলে দিন। ইফিউশন না ডিফিউশন? ডিফিউশন। ও ডিফিউশন মানে হচ্ছে নর্মাল ব্যাপন। আমি ডিফিউশন তো আগের দিন উল্লেখ করিনি। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। তোমরা কি জানো, ধরো এই জাস্ট সিম্পলি ধরো একটা ঘরের মধ্যে একটা কোনায় একটা ধূপ জ্বালা হয়েছে, ধূপের গন্ধটা তুমি পাচ্ছ কি করে? কারণ ডিফিউশনের থ্রু দিয়ে। বা তুমি ধরো একটা জল আছে, জলেতে তুমি ধরো জাস্ট সিম্পলি উপর থেকে একটুখানি কালি ফেলে দিলে, কিছুক্ষণ সময় প্রথমে হচ্ছে লোকালি লাল রঙটা ছিল আর কিছুক্ষণ পরে তুমি দেখলে পুরো সলিউশনটা একটু হোমোজিনিয়াস হয়ে গেল। এটা হলো কি করে? না ডিফিউশনের জন্য। তাহলে ডিফিউশন জিনিসটা হচ্ছে কি, যদি কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে বা কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকে তাহলে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকুলগুলো যে চলে যাওয়া ইউনিফর্মলি অল ডিরেকশনে। বা ডিফিউশনের ক্ষেত্রে প্রথম কথা কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকতে হবে। এখানে যেমন প্রেসার ডিফারেন্স থাকতে হবে ওখানে কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকতে হবে। এবং কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য যেটা হচ্ছে যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ওই পার্টিকেলগুলো চলে যাচ্ছে ইউনিফর্মলি, মানে সমস্ত দিকে চলে যাচ্ছে। মানে তুমি যদি ধূপটাকে তুমি মাঝখানে জ্বালো, কোনো হাওয়া টাওয়া হয়তো দিচ্ছে না, তুমি দেখবে সমস্ত কোণা থেকেই কিন্তু তুমি গন্ধটা পাবে। ঠিক আছে? তাহলে এই যে মানে মানে এর ক্ষেত্রে তোমার ডিফিউশনের ক্ষেত্রে যেটা হচ্ছে ইউনিফর্মলি সমস্ত ডিরেকশনে যায়। ইফিউশনের ক্ষেত্রে কিন্তু ইউনিডিরেকশনালি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে যায়। আর তোমার এর ক্ষেত্রে কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকতে হয়, এখানে তোমার প্রেসার ডিফারেন্স থাকতে হয় ইফিউশনের ক্ষেত্রে। ঠিক আছে? এবারে বুঝেছো? ঠিক আছে, ডিফিউশন বুঝলে? হ্যাঁ স্যার। বলো আর কিছু? স্যার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে একটা সূত্র ছিল আগের দিন করিয়েছিলেন, ওই দুটো একটা সিঙ্গেল গ্যাস থাকবে সেখান থেকে ভেঙে তার যে মোলার ভরটা চেঞ্জ হবে ওইটা। মানে ওই যেটা ওই ইয়ে তোমার যেটা বুঝতে পারছি, যেখানে তোমার অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওইটা বলছো নাকি তুমি বলছো যে বয়েলস লটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেইটা বলছো? না না না, অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি। আচ্ছা, বলে দিচ্ছি।
সেভ হচ্ছে। দাঁড়াও তো 1 সেকেন্ড, চলে গেল কিনা দেখি। যা, দেখো অ্যাবনর্মাল ভেপার ডেন্সিটির ব্যাপারটা একটু ভালো করে দেখো। দেখো এমনিতে ভেপার ডেন্সিটি দিয়ে স্টার্ট করি। ভেপার ডেন্সিটি কাকে বলছে? ভেপার ডেন্সিটি ডিটা হচ্ছে মাস অফ n মোল অফ এ particular gas divided by mass of n mole of হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এটাকে n মোলে বলতে তুমি 1 মোলও বলতে পারো। দুদিক থেকে যদি nn দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি এটাকে বলতে পারো মাস অফ 1 মোল অফ এ particular gas divided by mass of 1 mole of হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, 1 মোল গ্যাসের মাসকে তার মোলার মাস বলে, আর 1 মোল হাইড্রোজেন গ্যাসের যে মাস সেটা হচ্ছে 2.016। তাহলে ডিটা হচ্ছে m বাই 2.016, আর এখান থেকে তুমি যদি মোলার মাসটাকে ক্যালকুলেট করতে চাও তাহলে 2.016 ইন্টু ডি হয়। তাহলে এমনিতে ভেপার ডেনসিটি থেকে মোলার মাস অথবা মোলার মাস থেকে ভেপার ডেনসিটি, এটাকে এইরকম ভাবে বের করতে পারা যায়। আচ্ছা, এবারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মোলার মাস আর মানে মোলার মাসটা 2 ইন্টু ভেপার ডেনসিটি তুমি করতে পারছো না। মানে মূলত যাদের ক্ষেত্রে ডিসোসিয়েশন ঘটে, যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, ধরে নাও PCl5, সে ডিসোসিয়েশন ঘটে পরে PCl3 প্লাস Cl2 হচ্ছে, এরকম আর কি। ঠিক এখানে আমি বলেছিলাম যে এরকম একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করেছিলাম। ধরো একটা গ্যাস মলিকুল, একটা গ্যাস মলিকুল ডিসোসিয়েট করছে, ডিসোসিয়েট একটা ইকুইলিব্রিয়ামে আসছে, ধরে নাও ডিসোসিয়েট করে এক্স মোল তোমার বি তৈরি করে। তুমি এক্সাম্পল হিসেবে ধরো এই PCl5 এটা ভেঙে গিয়ে তোমার PCl3 প্লাস Cl2 হচ্ছে। এ ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা ভেঙে গিয়ে অ্যামোনিয়া প্লাস HCl হচ্ছে। অথবা তার 2HI, সে ধরো ভেঙে গিয়ে H2 প্লাস I2 হচ্ছে। তাহলে এই যে সিচুয়েশনগুলো, যেমন কেউ একজন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে অর্থাৎ একটা মলিকুল থেকে একাধিক মলিকুল, এরকম সব তৈরি হচ্ছে। সেই কারণে আমি বলছি এ থেকে ধরে নাও তোমার এক্স ইন্টু বি এরকম তৈরি হলো। তাহলে যখন ডিসোসিয়েট করছিল না তখন t=0-তে, মানে ইনিশিয়ালি আর কি, ইনিশিয়ালি মানে t=0-তে এ ধরো আমি n মোল নিয়েছিলাম, বি কিছু ধরো আমি নিইনি। আচ্ছা, যখন ইকুইলিব্রিয়াম এসে গেল, অ্যাট ইকুইলিব্রিয়াম যে আলফাটা যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে পড়ে থাকবে n ইন্টু 1 মাইনাস আলফা, আর এটা তৈরি হবে এক্স আলফা এন, যেখানে আলফাটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা যেখানে হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন।
আচ্ছা, তাহলে আমি শুরুতে যদিও এন মোল নিয়েছিলাম, এখন নাম্বার অফ মোলস কি হলো? তাহলে টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম, এখন এ গ্যাসটা আছে এন ইন্টু 1 মাইনাস আলফা, আর বি গ্যাস যেটা তৈরি হচ্ছে এক্স আলফা ইন্টু এন। এনটাকে কমন নিয়ে নিলে 1 মাইনাস আলফা প্লাস এক্স ইন্টু আলফা, এটা হয়ে গেল এন ইন্টু 1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু আলফা। তা টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম হয়ে গেছে এইটা। আচ্ছা, এবারে দেখো, এবারে দেখো তোমার তোমার নেক্সট যখন তুমি করছো ভেপার ডেনসিটি, মানে এক্সপেরিমেন্টাল ভেপার ডেনসিটি যখন দেখছো তুমি, এক্সপেরিমেন্টাল ভেপার ডেনসিটি যখন দেখছো, তাহলে এক সেকেন্ড চাবিটা নে। হ্যাঁ, তোমরা একটু 1 মিনিট একটু ধরো, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এই চাবিটা খুলে দিতে গিয়েছিলাম। এই হচ্ছে জ্বালা, ফ্ল্যাটে থাকলে না সিকিউরিটি 7:30টার আগে আসে না, ঘর থেকে বেরোতে গেলে কেউ ঢুকতে গেলেই সেই নিচেকে তালা খুলে দিয়েছো। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্টাল ভেপার ডেনসিটি দেখো কি হবে না, মাস অফ, এখানে টোটাল কতটা আছে, n ইন্টু 1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু আলফা মোল of a gas divided by mass of n into 1 plus x minus 1 alpha mole of হাইড্রোজেন গ্যাস। এটা আচ্ছা, এবারে হচ্ছে এটা যে এটা তো সেই, এটা তো মাস অফ এন মোল অফ এ গ্যাস তার সঙ্গে সমান তো, কারণ তোমার ধরো এই তো ডিসোসিয়েট করে তোমার বি তৈরি হচ্ছে, করে এইখানে যে এন ইন্টু 1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু আলফা এতকে টোটাল নাম্বার অফ মোলস হলো,
এই মোলের মধ্যে কিছুটা পোর্শন এ এর মোল আছে আর কিছুটা পোর্শন বি এর মোল আছে। এবারে তোমার ভরের নিত্যতা সূত্র অনুযায়ী এই যেহেতু ডিসোসিয়েট করে বি তৈরি করেছে, তাহলে রিয়াকশনের টোটাল মাস তো আর পাল্টাচ্ছে না। তাহলে আমি তো শুরুতে যদি এন মোল এ গ্যাস দিয়েছিলাম, তাহলে এই যে টোটাল যে n ইন্টু 1 + x - 1 আলফা মোল অফ এ গ্যাস অর গ্যাস মিক্সচার এখানে লিখতে পারি, অফ এ গ্যাস মিক্সচার এখানে এইটা, সেটা কি হচ্ছে মাস অফ n মোল অফ এ গ্যাস হবে, কারণ এই দুটো সমান এক্স্যাক্টলি। ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে মাস অফ, তো এখানে তোমার n ইন্টু 1 + x - 1 ইন্টু আলফা এত মোল অফ হাইড্রোজেন গ্যাস, এটা এটা হলো। এবার তুমি এটাকে দেখো মাস অফ n মোল অফ হাইড্রোজেন গ্যাস, এটা হলো। তাহলে এবারে তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে তুমি 1 মোল করে দিতে পারো, মানে এটাকে তোমার এন কেটে দিয়ে তুমি 1 মোল করে দিতে পারো। তাহলে এবারে খেয়াল করে দেখো যে যখন তোমার d/d0 করছো, d/d0, সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার মাস অফ n মোল অফ এ গ্যাস ডিভাইডেড বাই মাস অফ n ইন্টু 1 + x - 1 ইন্টু আলফা মোল অফ হাইড্রোজেন গ্যাস। আর d0টা কি হবে, মাস অফ n মোল অফ এ গ্যাস বাই মাস অফ n মোল অফ হাইড্রোজেন গ্যাস। মানে তোমার d0 যখন তুমি বলবে, তখন এই যে ডেফিনেশন বলেছিলাম, মানে যেখানে তোমার এ কিছু থাকছে, এই যে ডিটা, এই ডিটা বেসিক্যালি d0 আর কি, মানে এইখানে যে ভেপার ডেন্সিটিটা বলেছি সেটা অ্যাকচুয়ালি তোমার d0 আর কি, যেখানে কোনো ডিসোসিয়েশন ঘটছে না। এটা হচ্ছে আইডিয়াল ভেপার ডেন্সিটি আর কি। তাহলে এই d0টা হচ্ছে তোমার আইডিয়াল ভেপার ডেন্সিটি, ডিটা হচ্ছে যখন ডিসোসিয়েট করছে তখন ভেপার ডেন্সিটি। এবারে কি হচ্ছে দেখো, যে মাস অফ n মোল অফ এ গ্যাস আর মাস অফ n মোল অফ এ গ্যাস, এই দুটো কেটে চলে গেল। তাহলে উপরে যেটা হলো যে মাস অফ n মোল অফ হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই পড়ে রইল মাস অফ n ইন্টু 1 + x - 1 ইন্টু আলফা মোল অফ হাইড্রোজেন, এই রেশিওটা। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই রেশিওটা জাস্ট সিম্পল হয়ে যাবে কত, 1/1 + x - 1 ইন্টু আলফা, এটা হবে এটা। মানে n মোল অফ হাইড্রোজেন গ্যাস আর n ইন্টু 1 + x - 1 মোল অফ হাইড্রোজেন, তাহলে রেশিওটা যদি করো, তাহলে রেশিওটা হচ্ছে n কেটে চলে যাবে, তাহলে 1/1 + x - 1 ইন্টু আলফা, এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবারে যেটা তোমার যেভাবে তুমি করবে আর কি, তোমার এখানে ধরো এটাকে মানে এখান থেকে আলফাটা তুমি বের করতে চাইছো, ধরো এখান থেকে আলফাটা তুমি বের করতে চাইছো আর কি। আলফাটা বের করতে চাইলে যেরকম ভাবে করতে হবে তোমাকে, এদিকে চলে এসো d/d0 ইন্টু 1 + x - 1 ইন্টু আলফা, এটা হয়ে গেল 1। তো সেখান থেকে তুমি আমার দরকার হচ্ছে এটা আলফাটা। হ্যাঁ, তাহলে আলফাটা বের করতে গেলে তুমি ধরো এইটাকে, এটা এদিকে চলে গেলে 1 + x - 1 ইন্টু আলফা, এটা হয়ে যাচ্ছে d0/d, সেখান থেকে আলফাটা হয়ে গেল d0/d-1 ডিভাইডেড বাই, ঠিক করলাম তো এটা বাই এইটা। তাহলে এইটা এদিকে চলে গেলে এটা d0/d হলো, ঠিক আছে, d0/d হলো, তা d0/d-1
ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটা তাহলে ডি জিরো মাইনাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটা। তো ফর্মা টর্মা ঠিক বসি কি? তো ওয়ান বাই ডি জিরো যখন তুমি করছো এইটা বাই এইটা, ঠিক আছে? তাহলে ওয়ান বাই এইটা নিচে ছিল, এটা উপরে চলে গেল, ওয়ান বাই এইটা, তাহলে এইটা ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু আলফা যদি করো তাহলে এইটা, মানে এটা ডি বাই ডি জিরোই তো হবে। আমি কি করলাম? এটা ডি জিরো বাই ডি, ঠিকই তো আছে। হ্যাঁ, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু আলফা, আমি এই লাইনটা না লিখলেও চলবে। ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু আলফা, এটা হয়ে গেল তোমার, এটা এদিকে চলে এলো, ডি জিরো বাই ডি হলো। তাহলে আলফাটা হচ্ছে ডি জিরো বাই ডি মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তুমি ডি জিরো মাইনাস ডি বাই ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা। তাহলে এইটা হয়ে গেল তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ফর্মুলা। দেখো, বুঝতে পারলে তাহলে কিভাবে একদম ধরে 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 করে দেখিয়ে দিলাম আরেকবার। হ্যাঁ, তাহলে যেটা কথা হচ্ছে যে ভেপার ডেনসিটি নর্মাল ডেফিনেশন আছে, এবারে যদি কোনো একটা ডিসোসিয়েশন বা ইত্যাদি হয় তাহলে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করার ফর্মুলা হচ্ছে তোমার এটা, ঠিক আছে? তার ওখানে ইকুইলিব্রিয়ামের যে ক্যালকুলেশনটা কি করে হচ্ছে ওখানটাই অসুবিধা হচ্ছে। কোনটা, এই যোগটা না এইটা? হ্যাঁ, এই যোগটা না এই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা? এই পাতাটা ও কিছু না, এ থেকে এক্স বি। হ্যাঁ এই তো দেখো দেখো, তুমি এই, আমি বলছি কি শুরুতে শুধু এ ছিল বি ছিল না, ঠিক আছে? আর এবারে ধরো এর একটা পোর্শন ধরো ডিসোসিয়েট করছে, ধরো আমি বলছি 0.1% ডিসোসিয়েট করছে। তুমি তুমি জাস্ট ভাবো এটা ছিল আগে এন মোল, হ্যাঁ, এবারে 0.1 হচ্ছে ডিসোসিয়েট করে গেছে, তাহলে আছে কত? 0.9। তুমি তুমি একদম এক্স্যাক্টলি করো। ধরো আমি বললাম যে শুরুতে ধরো এটা ছিল, শুরুতে 10 মোল ছিল, ধরো ভেঙে গিয়ে ধরো তোমার ধরো 2B তৈরি হয়েছে, ধরে না, এইভাবে ভাবো, এ ডিসোসিয়েট করে 2B তৈরি হয়েছে। এবার টি ইকুয়াল টু জিরোতে ধরে নাও এ ছিল 10 মোল, হ্যাঁ, আর আলফাটাকে ধরে নাও 0.1। তাহলে কোন একটা মানে ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে? তাহলে ইকুইলিব্রিয়ামে তুমি বলো যদি 0.1 পার্ট হচ্ছে 1 ফ্র্যাকশন যদি ডিসোসিয়েট করে যায় তাহলে এ থাকবে কতটা? মানে শুরুতে ছিল 10 মোল, 0.1 যদি ডিসোসিয়েট করে গেছে তাহলে থাকবে কতটা? 9 থাকবে। 0.1 মানে একের মধ্যে 0.1, তো একের মধ্যে 0.1 যদি তাহলে 9 থাকবে। তাহলে সেই 9টা কি করে তুমি পেলে? 9টা কি করে পেলে? দেখো, এই 10 ইন্টু 1 মাইনাস 0.1, এইটা করলে তবে তো 9 হয়, তাই তো? আচ্ছা, এবারে এবারে যদি এ থেকে 2B তৈরি হয় তাহলে বি তৈরি হবে কত বলো তো? মানে 0.1 এ 0.1 ডিসোসিয়েট করে গেছে, সেটা তো বি তৈরি করেছে, তাই তো? এবারে 1 মোল এ ভাঙলে 2 মোল বি তৈরি হয়, তাহলে বি তৈরি হবে কত? মানে ছিল 0.1 ইন্টু 2, এটা ফ্র্যাকশন হলো, এবার টোটাল তো আছে 10 মোল, তাহলে কত হবে? 10 ইন্টু 0.1 ইন্টু 2, তাই না? হ্যাঁ, ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তোমার দেখো এই তুমি এইখানে ভাবো না, এই তো তাহলে এ তো এ টোটাল ভাঙলো তাহলে কতটা? 1 মোল ভাঙলো তো, ছিল 10 মোল আছে 9 মোল, তাহলে 1 মোল ভেঙে গেল তো, তাহলে সেই 1 মোল তো বি তৈরি করবে, তাই তো? কিন্তু 1 মোল এ থেকে বি তৈরি হয় কত মোল? 2 মোল তো। তা 2 মোলটা তুমি পাচ্ছ কি করে? 2 মোলটা পাচ্ছ এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু আলফা হচ্ছে 0.1 ইন্টু যতখানি এ তুমি নিয়েছিলে এইটা, সেখান থেকে তুমি 2 মোলটা পেলে, ঠিক আছে? তো সেইটাই তো এখানে কাজে লাগানো হচ্ছে, যে আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে এ পড়ে থাকবে কত? এন ইন্টু 1 মাইনাস আলফা, আর বি তৈরি হবে কত? এক্স ইন্টু আলফা ইন্টু এন।
বুঝতে পেরেছো? আর টোটাল মাসটা বার করার সময় সবগুলোই যোগ করতে হবে। হ্যাঁ, টোটাল মাসটা যোগ করার সময় সবগুলি যোগ করতে হবে। তাহলে আগে ছিল 10, এখন যোগ করলে কত? 9 + 2 মিলে হচ্ছে 11 হবে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর যখনই ডিসোসিয়েট করলে বা যখন কোনো একটা রিয়াকশনস হয়, রিয়াকশনের আগে যতগুলো নাম্বার অফ মোলস থাকে, রিয়াকশনের পরে তো নাম্বার অফ মোলস সার্টেনলি পাল্টায়। হ্যাঁ, এবারে কিছু কিছু ক্ষেত্রে পাল্টাবে না। যেমন ধরো যে 2HI থেকে H2 + I2 যখন করছো, তখন 2 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে, এখানে নাম্বার অফ মোলস একই থাকবে। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড 1 মোল থেকে যখন 2 মোল তৈরি হচ্ছে, PCl5 1 মোল থেকে যখন 2 মোল তৈরি হচ্ছে, তখন কিন্তু তোমার সেই মতো করে নাম্বার অফ মোলস কিন্তু পাল্টাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে ব্যাপার। বলো, আর কিছু বলো, কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে তো এটা? আর কিছু আটকে আছে আগের দিনের পরে? মানে আগের দিন পরে আর কি কারো কিছু অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের নেক্সট যেটা পড়ার কথা, আমি আগের দিনই লাস্টে লিখে দিয়েছিলাম যে আমাদের নেক্সট আজকে পড়তে হবে কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা দেখো, তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস কাকে বলে? না, ইট ডিলস উইথ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক এম্পিরিক্যাল গ্যাস লস। মানে কথাটার মানে হচ্ছে, আগের দিন যে আমরা এম্পিরিক্যাল গ্যাস লসগুলোর কথা বললাম, যে 7টা লয়ের কথা বলা হয়েছিল না, বয়েলস ল, চার্লস ল, তারপরে হচ্ছে গেলুসাস ল প্রেশার, তারপর অ্যাভোগাড্রোস ল, ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার, আমাগাস ল পার্শিয়াল ভলিউম, আর গ্রাহামস ল। এই যে 7টা ল বলা হয়েছিল, সেই লগুলো ছিল এম্পিরিক্যাল ল, অর্থাৎ এই লগুলো কোনো ডেরিভেশন হচ্ছে না, আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো পেয়েছি, তার জেনারেলাইজেশন হচ্ছে এই লগুলো। এবারে এই লগুলোকে তোমাকে মলিকুলার পয়েন্ট অফ ভিউতে বুঝতে হবে। এই যে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে বোঝা, সেটাই হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মূল কথাটা। মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের আমি এই অ্যাজাম্পশনস গুলো পড়বো, সেখানে দেখবো আমরা বলবো যে এরকম ধরে নেওয়া হচ্ছে যে একটা গ্যাসিয়াস সিস্টেম তৈরি হয়েছে হিউজ নাম্বার অফ মলিকুলস দিয়ে, যে মলিকুলসগুলো কিন্তু চুপচাপ থাকে না, সেই মলিকুলসগুলো তাদের একটা র্যান্ডাম ক্যাওটিক মোশন থাকে। ঠিক আছে? তা যেহেতু এই যে থিওরিটা, এই থিওরিতে তোমার মলিকুলগুলো সব সময় ইন মোশনে আছে, সেইখান থেকে নামটা এসছে কাইনেটিক থিওরি। কাইনেটিক মানে কি? সামথিং রিলেটেড টু মোশন, তাই না? তাহলে যেহেতু কাইনেটিক থিওরি অফ গ্যাসে ধরে নেওয়া হয় যে একটা গ্যাসিয়াস সিস্টেম কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মলিকুলস, যে মলিকুলসগুলো সবসময় র্যান্ডাম কাউটিক মোশনের মধ্যে আছে, সেই জন্য এই থিওরিটাকে বলা হচ্ছে কাইনেটিক থিওরি। ঠিক আছে? কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমাকে যেটা করতে হবে, মলিকুলার বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ দিয়ে আমার যে এম্পিরিক্যাল গ্যাস লসগুলো ছিল, সেই লগুলোকে ডিরাইভ করতে হবে। আচ্ছা, আমি এই শুরু করার আগে একটা কথা বলে নিই, যে থিওরিজ অফ ফিজিক্যাল সায়েন্সেস, আমরা যখন এই ফিজিক্যাল সায়েন্স পড়ি, তার যে লগুলো বা থিওরিগুলো আছে না, সেটা দুটো টাইপ দিয়ে তুমি ভাগ করতে পারো। একটা টাইপ হচ্ছে দ্যাট ডাজ নট ডিপেন্ড অন এনি অ্যাজাম্পশনস অর পস্টুলেট, সেটা কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর কোনো কিছু একটা ধরে নিতে হবে এরকমের উপরে সেটা নির্ভর করে না। ডাজ নট ডিপেন্ড অন এনি অ্যাজাম্পশনস অর পস্টুলেট, দে আর দ্য জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশন আর এক্সপিরিয়েন্সেস গ্যাদার। মানে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু অভিজ্ঞতা অর্জন করি এবং পরীক্ষালব্ধ যা কিছু ফল পাওয়া যায়, তারই জেনারেলাইজেশন হচ্ছে এই লগুলো, যেমন বয়েলস ল, চার্লস ল, এক্সেট্রা। আবার উল্টো দিকে কিছু কিছু ল আছে, যে লগুলো ডিপেন্ড করবে বেশ কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপরে, যেমন হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। এছাড়া স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, বোর থিওরি তো আমরা পড়বে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, এইগুলো হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ থিওরির মধ্যে পড়বে, ডিপেন্ডস অন সার্টেন অ্যাজাম্পশনস অর পস্টুলেট। আচ্ছা, আমরা এই লগুলোকে পড়েছি, বয়েলস ল, চার্লস লগুলোকে পড়েছি, যেগুলো হচ্ছে কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর ডিপেন্ড করে না। এবার এই লগুলোকে আমি মলিকুলার বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝবো, যেখানে কিন্তু বেশ কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট তোমার থাকবে। আচ্ছা, গ্যাসের যে গতিতত্ত্ব, এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস মানে গ্যাসের গতিতত্ত্ব, এই গ্যাসের গতিতত্ত্বে কতকগুলো পস্টুলেটস আছে বা অ্যাজাম্পশনস আছে।
সেই পস্টুলেটগুলো বা অ্যাজাম্পশনগুলো আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। তো প্রথমে কি বলা হচ্ছে না, এ গ্যাস কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস কল্ড মলিকুলস। ফর এ পার্টিকুলার গ্যাস অল মলিকুলস আর আইডেন্টিক্যাল, ফর ডিফারেন্ট গ্যাসেস মলিকুলস আর ডিফারেন্ট। তাহলে প্রথমেই যেটা ধরে নেওয়া হচ্ছে যে একটা গ্যাসিয়াস সিস্টেম সেটা হিউজ নাম্বার অফ ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি, সেই পার্টিকেলগুলোকে বলা হচ্ছে মলিকুল। কোন একটা পার্টিকুলার গ্যাসের জন্য এই সমস্ত মলিকুলগুলো হচ্ছে আইডেন্টিক্যাল, আর ডিফারেন্ট গ্যাস মানে মানে একই গ্যাস হলে সমস্ত মলিকুলগুলো একই, আর ডিফারেন্ট গ্যাস হলে হচ্ছে মলিকুলগুলো হচ্ছে ডিফারেন্ট। তুমি শুধুমাত্র অক্সিজেন গ্যাস নিচ্ছ, অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা অক্সিজেন মলিকুল তার ওজন, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি তাতে একই রকম দেখতে, কিন্তু অক্সিজেন এবং নাইট্রোজেন যখন কনসিডার করছো তাহলে অক্সিজেনের মলিকুলগুলোর যা বিহেভিয়ার, নাইট্রোজেন মলিকুলগুলোর বিহেভিয়ারগুলো আলাদা বা প্রপার্টিগুলো হচ্ছে আলাদা। গ্যাস মলিকুলস আর ইন সিজলেস অ্যান্ড chaotic মোশন, মানে এই যে গ্যাসের যে অণুগুলো তাদের একটা অবিরাম এবং অবিন্যস্ত গতি আছে। সিজলেস মানে অবিরাম, কখনো থামছে না, আর chaotic মানে হচ্ছে অবিন্যস্ত গতি আছে। দে ক্যান মুভ ইন আরবিট্রারি ডিরেকশন উইথ অ্যান আরবিট্রারি স্পিড রেঞ্জিং ফ্রম 0 to infinity। তারা তোমার যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে, তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তারা যে কোনো ডিরেকশনে যে কোনো স্পিডে মুভ করে, তাদের গতিবেগটা যা খুশি হতে পারে, যে কোনো ডিরেকশনে মুভ করে, এবং তাদের গতিবেগটা বা দ্রুতিটা 0 থেকে ইনফিনিটি অসীম তার মধ্যে হবে। মানে এমন নয় যে জাস্ট একটা ছোট্ট রিজিয়নের মধ্যে থাকবে, তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আর the gas molecules are point masses. This means that the actual volume of individual gas molecule is negligibly small in comparison to volume of the container. মানে টোটাল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুলের ভলিউমটা হচ্ছে ভীষণ 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 ছোট, অর্থাৎ তুমি সেটাকে সেফলি ইগনোর করতে পারো। দেখো মানে তার জন্য যেটা হবে, ধরো একটা ঘর আছে, তুমি ঘরের মধ্যে আছো, এবার ঘরের মধ্যে যে অন্যান্য আসবাবপত্রগুলো আছে বা অন্যান্য লোকজন আছে, তাদের ফাইনাইট ভলিউম থাকার জন্য তুমি একা ওই ঘরটা পুরোটা ফ্রিলি ব্যবহার করতে পারছো না, ঠিক আছে? কিন্তু যদি এমন হতো যে যা কিছু আছে তাদের মাসগুলো, তারা পয়েন্ট মাস, অর্থাৎ তাদের ভলিউমটা নেগলিজিবলি স্মল, তখন তুমি কি করতে পারতে, ওই ঘরের পুরোটাকেই তোমার মতো করে ব্যবহার করতে পারতে। তাহলে গ্যাসিয়াস কাইনেটিক যদি কাছে ধরে নেওয়া হচ্ছে গ্যাস মলিকুলগুলো তারা পয়েন্ট মাসে, তাদের অ্যাকচুয়াল কোনো ভলিউম নেই, বা অ্যাকচুয়াল ভলিউমটা নেগলিজিবলি স্মল উইথ রেসপেক্ট টু হোয়াট, না উইথ রেসপেক্ট টু দ্য টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার। আচ্ছা, 4 নম্বর হচ্ছে দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস অ্যামং দ্য গ্যাস মলিকুলস। ইন আদার ওয়ার্ডস পোটেনশিয়াল এনার্জি অফ ইন্টারাকশন ভি ইকুয়াল টু 0। মানে আইডিয়াল গ্যাস মলিকুলস যারা, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে না, রিপেলও করে না। কাইনেটিক কাছে এটা ধরে নেওয়া হচ্ছে যে গ্যাস মলিকুলগুলো তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, অর্থাৎ একে অপরকে আকর্ষণও করে না, একে অপরকে বিকর্ষণও করে না। আর আকর্ষণ বা বিকর্ষণ না করলে স্থিতিশক্তি যেটা, স্থিতিশক্তি ভিটা হচ্ছে তোমার 0 হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য গ্যাস মলিকুলস কোলাইড উইথ ইচ আদার অ্যান্ড দিস কলিশন আর ইলাস্টিক। তোমরা পড়বে সংঘর্ষ দু রকমের হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই গ্যাস মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, সেই সংঘর্ষগুলো সব স্থিতিস্থাপক বা ইলাস্টিক। ইলাস্টিক কলিশন যদি হয় তাহলে তোমার রৈখিক ভরবেগের নিত্যত সূত্রটা স্যাটিসফাইড হবে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কাইনেটিক এনার্জির যে সূত্রটা সেটাও স্যাটিসফাইড হবে। অর্থাৎ কলিশনের আগে রৈখিক ভরবেগ, কলিশনের পরে রৈখিক ভরবেগ সমান, কলিশনের আগে মোট গতিশক্তি আর কলিশনের পরে মোট গতিশক্তি এগুলো সমান হবে যদি কলিশনটা ইলাস্টিক হয়। এবং ধরে নেওয়া হচ্ছে গ্যাস মলিকুলগুলো নিজেদের মধ্যে যখন ধাক্কাধাক্কি করে তখন সেই কলিশনগুলো ইলাস্টিক। তারপরে বলা হচ্ছে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস দ্য গ্যাস মলিকুলস মুভ ইন এ স্ট্রেট লাইন। যখন ধাক্কাধাক্কি হচ্ছে দুটো ধাক্কার মাঝের জায়গাটা তারা সরল রেখায় যায়, স্ট্রেট লাইন। দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ কল মিন ফ্রি পাথ। মানে দুটো পাশাপাশি যে সংঘর্ষ তাদের মধ্যে যতখানি ডিস্টেন্স সে অন অ্যান অ্যাভারেজ যাচ্ছে তাকে বলা হচ্ছে মিন ফ্রি পাথ। হ্যাঁ, মানে মুক্ত পথ আর কি, গড় মুক্ত পথ। হ্যাঁ, মানে ধরো মলিকুলগুলো ধাক্কা হলো, প্রথম ধাক্কাতে হয়তো সে 1 সেন্টিমিটার গেল, পরের ধাক্কাতে 2 সেন্টিমিটার, তারপরের ধাক্কা আবার 0.5 সেন্টিমিটার, তারপরের ধাক্কা 3 সেন্টিমিটার। তার মানে এই দুটো ধাক্কার মাঝে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, তার একটা অ্যাভারেজ নিতে হবে। সেই জন্য বলছে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস ইজ কল্ড দ্য মিন ফ্রি পাথ। এটা। আর এবারে নেক্সট হচ্ছে দ্য মলিকুলস ক্যান কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য
উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, মানে যেমন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে তেমন তারা দেওয়ালেও ধাক্কা দেয়। দেয়ার উইল বি এ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম, তখন একটা ভরবেগের পরিবর্তন হবে। এই ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে তোমার বল দেয় বা ফোর্স দেয়। দিস গিভস দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। আর ফোর্স পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে বলটা তাকে প্রেসার বলা হয়। দ্য ফোর্স পার ইউনিট ক্রস সেকশন এরিয়া গিভস দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল। কি বলা হলো, যে মলিকুলগুলো যেমন নিজেদের মধ্যে ধাক্কা দেয় তেমন দেওয়ালেও ধাক্কা দেয়। দেওয়ালে ধাক্কা দিলে তার একটা ভরবেগের পরিবর্তন হয়। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে তোমার বল বা ফোর্স হয়। আর ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে তোমার প্রেসার দেয়। তাহলে সেইখান থেকে গ্যাসের প্রেসারটা তুমি পাবে। আর ফাইনালি হচ্ছে, অ্যাজ দ্য মলিকুলস মুভ ইন আরবিট্রারি ডিরেকশন ইট মাস্ট হ্যাভ অ্যান অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তারা তো আরবিট্রারি ডিরেকশনে আরবিট্রারি স্পিডে তারা মুভ করছে, সেটা তাদের একটা গড় গতিশক্তি থাকবে। আর টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দিস অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এবং যেটা তোমার টেম্পারেচার যেটা আমরা বলি তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু সেটা ওই অ্যাভারেজ কাইনেটিক এনার্জির বহিঃপ্রকাশ। টেম্পারেচার বাড়ালে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়ে, আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়ালে হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়লে তোমার টেম্পারেচার বাড়ে। ঠিক আছে, তাহলে গ্যাস মলিকুলগুলো তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যেমন যা খুশি হতে পারে, তাদের কাইনেটিক এনার্জিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। সেখানে আমাকে একটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি নিয়ে কথাবার্তা বলতে হবে। যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা তোমার সেটা হচ্ছে টেম্পারেচারের বহিঃপ্রকাশ, বা টেম্পারেচারটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বহিঃপ্রকাশ। টেম্পারেচার বাড়ালে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়ে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়লে টেম্পারেচার বাড়ে। তাহলে এই 8টা হচ্ছে তোমার এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশন। তাহলে এই প্রত্যেকটা যে অ্যাজাম্পশন বা পস্টুলেটস, সেই পস্টুলেটগুলো বুঝতে কিছু অসুবিধা হয়েছে? প্রত্যেকটা কিন্তু বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে মলিকুলগুলো তো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি দিচ্ছে, এবার দুটো ধাক্কার মাঝে যে ডিস্টেন্সটা, সেই জায়গাটা সে সরলরেখায় যাচ্ছে। ঠিক আছে। আর এবারে দেখো মলিকুলগুলো তো র্যান্ডাম ক্যাওটিক মোশন, মানে অবিরাম অবিন্যস্ত গতিত। তাহলে এমন নয় যে দুটো ধাক্কা যে হলো, তাহলে প্রথম ধাক্কাটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করার পর হলো, পরেরটা এক্স্যাক্টলি ততটা ডিস্টেন্স ট্রাভেল করে হবে, বা থার্ডটা এক্স্যাক্টলি ততটা ডিস্টেন্স ট্রাভেল করে হবে। প্রথম ধাক্কাটা যতখানি ডিস্টেন্স ট্রাভেল করে হলো, পরেরটা তার থেকে কম ডিস্টেন্স ট্রাভেল করে হতে পারে, বা তার থেকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করে হতে পারে। তার পরেরটা আবার বেশি ডিস্টেন্স ট্রাভেল করে হতে পারে, কম ডিস্টেন্স ট্রাভেল করে হতে পারে, বা একই ডিস্টেন্স ট্রাভেল করে হতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে দুটো ধাক্কার মাঝে যে পথটা, সেই পথটা কিন্তু ধাক্কা টু ধাক্কা ভ্যারি করে। সেখানে তোমাকে একটা অ্যাভারেজ নিতে হবে, গড় নিতে হবে। সেইটাই হচ্ছে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন, মানে পাশাপাশি দুটো ধাক্কার মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্ব যদি গড় করো তুমি, তাহলে যেটা পাবে তাকে বলা হয় মিন ফ্রি পাথ। ঠিক আছে, বোঝা গেল? এই যে ব্যাপারটা। আর কিছু অসুবিধা আছে? কারো অসুবিধা নেই তো? ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এই যে গ্যাসের গতিতত্ত্বের যে অ্যাজাম্পশনগুলো দেওয়া হলো, অর্থাৎ গ্যাস মলিকুলগুলো ওরকম র্যান্ডাম ক্যাওটিক মোশন আছে, বা গ্যাস মলিকুলগুলো দুটো ধাক্কার মাঝে হচ্ছে সে স্ট্রেট লাইনে যায়, তার অনেক ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আছে, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ পরীক্ষালব্ধ প্রমাণ আছে ইন ফেভার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। দেখো, প্রথমে হচ্ছে এ গ্যাস অলওয়েজ অকুপাইজ দ্য হোল কন্টেনার হুইচ ইমপ্লাইজ দ্যাট গ্যাস মলিকুলস হ্যাভ র্যান্ডাম মোশন। তাহলে এ গ্যাস মলিকুল অকুপাইজ দ্য ভলিউম অফ হোল কন্টেনার, মানে পুরো কন্টেনারের ভলিউমটা সে যে দখল করে দিচ্ছে। তুমি দেখো লিকুইড বা সলিড তা তো করছে না। লিকুইড বা সলিড ধরো একটা 1 লিটারের কন্টেনারে তুমি 100 ml কোনো একটা লিকুইড দিচ্ছ, এখানে নিচেতে থাকবে, তুমি দেখতে পাচ্ছ। বা 1 লিটারের কোনো একটা কন্টেনারে তুমি একটা মানে একটা কোনো একটা সলিডের একটা ব্লক নিয়েছো, সে একটা পার্টিকুলার জায়গায় থাকবে, সে কিন্তু পুরোটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে না। কিন্তু গ্যাস মলিকুলগুলো যে পুরো জায়গা জুড়ে ছড়িয়ে যাচ্ছে, এটা বেশ এখানে ইমপ্লাই করছে যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে র্যান্ডাম ক্যাওটিক মোশন আছে। আচ্ছা, স্পন্টানিয়াস ডিফিউশন, এই যে একটু আগে ব্যাপনের যে কথাটা বললাম,
যে ব্যাপনটা মানে একদিকে তুমি একটা ধূপ জ্বেলেছো, সেখান থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে, সুগন্ধটা সমস্ত দিকে ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়তে পারলো? তার কারণটা হচ্ছে এই যে স্পন্টিনিয়াস ডিফিউশনটা, সেটা যে ওই গ্যাস মলিকুলগুলো র্যান্ডাম chaotic মোশন আছে বলে সেটা সম্ভব। তাহলে স্পন্টিনিয়াস ডিফিউশন ইমপ্লাইজ দ্যাট দ্য গ্যাস মলিকুলস হ্যাভ র্যান্ডাম অর chaotic মোশন। আচ্ছা, স্পন্টিনিয়াস ইফিউশন, হ্যাঁ, ঠিক এর আগে যে আমি ইফিউশন, গ্রাম ল অফ ইফিউশন যখন বললাম, তাহলে গ্যাস মলিকুলগুলো কি হচ্ছে, একটা যখন কন্টেনার আছে যেখানে হাই প্রেসারে গ্যাস রাখা আছে, একটা ছোট্ট ফুটো আছে, তুমি কি দেখতে পাচ্ছ যে গ্যাস মলিকুলগুলো ওই ছোট্ট ফুটো দিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে। কেন বেরোতে পারছে? মানে গ্যাস মলিকুলগুলোর মধ্যে একটা র্যান্ডাম chaotic মোশন আছে বলে। আচ্ছা, এবারে গ্যাস মলিকুলগুলো হাইলি কম্প্রেসেবল। তাহলে কেন তুমি এটাকে কম্প্রেস করতে পারছো? কারণ ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুলগুলোর ভলিউমটা টোটাল কন্টেনারের ভলিউমের থেকে অনেক কম বলে দুটো মলিকুলের মধ্যে প্রচুর গ্যাপ থাকছে, তাদের মধ্যে ইন্টারমলিকুলার সেপারেশনটা অনেক বেশি, অনেক গ্যাপ থাকছে, তখন তুমি প্রেসার ক্রিয়েট করে তাদেরকে খুব কাছাকাছি আনতে পারছো। তাহলে এই যে এতটা কম্প্রেসেবল, তার কারণটা হচ্ছে যে গ্যাস মলিকুলগুলো বেসিক্যালি পয়েন্ট মাস, তোমার একটা কন্টেনারে যে গ্যাস আছে তার টোটাল ভলিউমের রেসপেক্টে অ্যাকচুয়ালি গ্যাস মলিকুলগুলোর ভলিউমটা সেটা অনেক অনেক কম বলে তাকে তুমি কম্প্রেস করতে খুব ছোট করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট ছিল, তাকে বলা হয় ডুনোয়ার্স এক্সপেরিমেন্ট, যেটা প্রমাণ করে যে গ্যাস মলিকুলগুলো সরল রেখায় যায়। কি করা হয়েছে দেখো, ধরো একটা রকম ক্লোজ কন্টেনার নেওয়া হয়েছে, এর নিচে একটা সোডিয়াম মেটাল বা এই টাইপের কোন একটা হাইলি মানে সহজে তোমার সাবলাইম করে এরকম একটা মেটাল রাখা হয়েছে, করে নিচটাকে গরম করা হয়েছে। আর এবারে এই মেটাল থেকে গ্যাস মলিকুলস তৈরি হলো। এবার সেই গ্যাস মলিকুলগুলো তোমার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে, আর এইখানে কিছু কিছু প্লেট দেওয়া আছে, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এখানে এই মাঝের জায়গাটা ফাঁকা আছে। তুমি যেটা দেখতে পাচ্ছ যে ধরো এই যে জায়গাগুলো বা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কোনো স্পট নাই, তার মানে এইখানে গ্যাস মলিকুল পৌঁছাতে পারছে না, কিন্তু এইখানে গ্যাস মলিকুল পৌঁছাতে পারছে। তার মানে বোঝা গেল কি, গ্যাস মলিকুলগুলো এইখান থেকে যেটা সরলরেখা বরাবর যতখানি চলে যাওয়া সম্ভব সেটাকে যেতে পারছে, কিন্তু যেটা সরলরেখা দিয়ে যাওয়া সম্ভব না, যেমন এই যে জায়গাটা বা এই যে জায়গাটা, এই যে জায়গাটা বা এই যে জায়গাটা, এই জায়গাগুলো হচ্ছে গ্যাস মলিকুল নেই। এটা পরিষ্কার প্রমাণ করছে যে গ্যাস মলিকুলগুলো হচ্ছে সরলরেখায় চলে। তাহলে স্ট্রেট লাইন বরাবর যতখানি যেখানটা এক্সপোজ, সেই জায়গাটাই শুধুমাত্র স্পটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা যেটা সরলরেখায় মানে এই জায়গাটা স্পট পেতে গেলে বা এই জায়গাটা স্পট পেতে গেলে তাকে বেঁকে বেঁকে যেতে হতো, সে বেঁকে বেঁকে যেতে পারছে না। সেটা এইটা প্রমাণ করে দিচ্ছে যে গ্যাস মলিকুলগুলোর যে মোশন, মানে দুটো কলিশনের মাঝে যে ডিস্টেন্সে সে ট্রাভেল করছে, সেটা কিন্তু দুটো গ্যাস মলিকুলের মাঝে যখন সে মানে যাচ্ছে, মানে ধাক্কার মাঝে, ওই যে দুটো ধাক্কার মাঝে যে ডিস্টেন্স, যে জায়গাটা সে যাচ্ছে, সেটা কিন্তু সরল রেখায় যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে দেখো কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ ইন ফেভার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, বোঝা গেল? তাই শেষেরটা আর একবার বলুন। এই যে শেষেরটা দেখো, ধরো এইখানে একটা এইখানে একটা প্লেট দেওয়া আছে, এইখানে প্লেট দেওয়া আছে, এখানে প্লেট দেওয়া আছে। এবারে এইখানে তুমি জাস্ট একটা সলিডকে গরম করছে করে ভেপার তৈরি, ভেপার মানে গ্যাস তৈরি হচ্ছে। তাহলে গ্যাস মলিকুলগুলো তো হিসেব মতো সমস্ত দিকে যাবে, যেখানে যাবে সেখানে গিয়ে আটকে যাচ্ছে, আটকে গিয়ে একটা স্পট তৈরি করছে, মানে বোঝা যাচ্ছে করে আটকে গেছে, কালো হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে। যেমন হয় আগে যখন বাল্বগুলো ছিল, বাল্বের সারফেসটা কালো হয়ে যেত কেন? তার কারণটা হচ্ছে যে ফিলামেন্টটা সে ভেপোরাইজ করছে, ভেপোরাইজ করে যে মলিকুলগুলো তৈরি হচ্ছে সেগুলো তোমার ওই কাঁচের দেওয়ালে গিয়ে আটকে যাচ্ছে, সেই জন্য দেখবে বাল্ব কিছু ব্যবহার করার পরে হচ্ছে কালো হয়ে যেত এটা। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে কালো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু স্পেসিফিক জায়গায় কালো হচ্ছে। কোন জায়গাগুলো? এইখান থেকে স্ট্রেট লাইনে গেলে আর সরল রেখা গেলে যে যে জায়গাগুলো পড়তে পারে, ধরো এইগুলোতে এইখানে যেমন সব জায়গাটাতেই, এবারে এইখানে 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 এইগুলো কালো হচ্ছে, কিন্তু যেগুলো সরলরেখা বরাবর যাচ্ছে না, ধরো এই জায়গাটা হতে গেলে যখন স্ট্রেট লাইন বরাবর যাবে এইটা দিয়ে আটকে যাচ্ছে, বা এই জায়গাটা কালো হতে গেলে স্ট্রেট লাইন বরাবর যখন যাচ্ছে এই দেওয়ালটা দিয়ে আটকে যাচ্ছে। তাহলে আটকে যাচ্ছে যখন, তখন তুমি দেখতে পাচ্ছ আর সেই জায়গাটা স্পটটা তৈরি হচ্ছে না। তাহলে এই যে আটকেটা গেল কেন? কারণ সে সরলরেখায় যেতে চাইছিল, এখানে দেওয়ালটা আছে বলে তাকে আটকে দিল। সে যদি বাঁকা পথে যেতে পারতো, মানে এইরকম ভাবে গিয়ে এইরকম ভাবে যদি বেঁকে যেতে পারতো, তাহলে তো তুমি এখানে স্পট দেখতে পেতে, কিন্তু তুমি স্পট পাচ্ছ না। তাহলে এটা প্রমাণ করছে যে মলিকুলগুলো অ্যাকচুয়ালি সরল রেখায় চলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়েছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে।
আচ্ছা, এই যে পার্টটা এইটা একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি, যেটা একটু বলেছিলাম যে এখানে একটা বলেছিলাম যে গ্যাস মলিকিউলগুলো পয়েন্ট মাস, কোথায় গেল, এই যে এখানে 3 নম্বরে, গ্যাস মলিকিউল আর পয়েন্ট মাসেস, this means that the actual volume of individual gas molecule is negligibly small in comparison to volume of the container. সেইটাকে না আমি একটাখানি এক্সপ্লেন করে দিচ্ছি কিছু ডেটা দিয়ে। মানে আমি যেটা দেখাতে চাইছি যে এই যে মানে গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস, গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাসেস বলা হচ্ছে না, তার পক্ষে যুক্তি দেখো। ধরো এক একটা গ্যাস মলিকুলের রেডিয়াস কেমন হয়, অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয় তো, তাই তো? গ্যাস মলিকুলগুলোর রেডিয়াসগুলো অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়। অ্যাংস্ট্রম আর 10⁻⁸ সেন্টিমিটার এই অর্ডারে। তাহলে এক একটা গ্যাস মলিকুলের ভলিউম কত হবে? 4/3 আর কিউব করো। বাবা কি হলো, মাঝে মাঝে এখানে এটা পাওয়া যায় কে জানে, এটা কিছু একটা গন্ডগোল হচ্ছে, লুজ কানেকশন বা কিছু একটা। আচ্ছা, তাহলে এক একটা সিঙ্গেল মলিকুলের ভলিউম কত হবে? 4/3 আর কিউব। এবারে জানো তো এক একটা মলিকুলের এটা যে তোমার রেডিয়াসটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম মানে 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে 4/3 আর কিউব যদি করো, তাহলে এক একটা মলিকুলের ভলিউম হচ্ছে 4/3 ইন্টু 10⁻24 সেন্টিমিটার কিউব, এরকম অর্ডারে। আর এবারে সব গ্যাস মলিকুলই 10⁻⁸ সেন্টিমিটারই হয়, মানে ওর অর্ডারে, এই যে এখানে একটা অ্যাপ্রক্সিমেট সাইন দিয়েছি, বা 10⁻⁸ এর অর্ডারে আর কি। মানে ধরো কেউ হয়তো 0.5 অ্যাংস্ট্রম, কেউ হয়তো দেখা যায় 2.5 অ্যাংস্ট্রম, কেউ হয়তো 1.3 অ্যাংস্ট্রম, ইত্যাদি ইত্যাদি। তাহলে হাইড্রোজেন যদি হয়, হাইড্রোজেনের রেডিয়াস হচ্ছে তোমার 0.35 অ্যাংস্ট্রম, আবার কার্বনের রেডিয়াস হচ্ছে 0.77 অ্যাংস্ট্রম, এরকম আর কি। মানে ওই অর্ডারে বলছি আমি জাস্ট। কি হলো রে বাবা, ঠিক আছে এটা। তাহলে এক একটা মলিকুলের ভলিউমটা কত? 4/3 আর কিউব যদি করে দাও, তাহলে 10⁻24 সেন্টিমিটার কিউব এই অর্ডারে। আর এবারে অ্যাকচুয়াল ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ মলিকুল যদি তুমি দেখো, তাহলে 1 মোল মলিকুলের জন্য কতখানি ভলিউম অকুপাইড হবে? তাহলে এক একটা মলিকুলের ভলিউমকে তুমি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যেটা, সেটা দিয়ে গুণ করে দিলে, 6.023 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করে দিলে, তাহলে ভলিউমটা বেরোলো কত? না, ভলিউমটা বেরোলো হচ্ছে তোমার এই 2.4 সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। এখানে ইউনিটটা লিখে দেওয়া উচিত ছিল, সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। মানে এক একটা মলিকুলের ভলিউম যেটা ছিল, তাকে তুমি গুণ করে দিচ্ছ অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে পার মোলে ভলিউমটা তুমি পেয়ে গেলে, সেটা বেরোচ্ছে কত? দেখো 2.4 সেন্টিমিটার কিউব পার মোল হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ মলিকুল, সেটা হচ্ছে মাত্র 2.4 সেন্টিমিটার কিউব পার মোল। আর এনটিপিতে মোলার ভলিউমটা কত হয়? 22,400 সিসি হয়। তাহলে খেয়াল করে দেখো, যেখানে 1 মোলের জন্য ভলিউমটা হচ্ছে 22,400 সিসি হওয়ার কথা, আর সত্যি সত্যি ভলিউমটা হচ্ছে 2.4 সেন্টিমিটার কিউব। তার মানে বোঝা গেল যে ইন্ডিভিজুয়াল মলিকুলের ভলিউমটা কন্টেনারের যে ভলিউম, তার তুলনায় নেগলিজিবলি স্মল। মানে 1 মোল গ্যাস মলিকুলে যদি তুমি নাও, মানে হিউজ নাম্বার অফ গ্যাস মলিকুল নিচ্ছ, হ্যাঁ, এনটিপিতে তার টোটাল ভলিউমটা হয় হচ্ছে 22,400 সিসি, আর কিন্তু অ্যাকচুয়াল ভলিউম যখন ক্যালকুলেট করতে, সেটা হচ্ছে 2.4 সিসি হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা গেল 2.4টা 22,400 থেকে অনেক অনেক কম, মানে 10,000 ভাগের 1 ভাগ। ঠিক আছে? তার মানে আমি এই যে আগে যেটা বললাম যে ভলিউম অফ ইন্ডিভিজুয়াল মলিকুল ইজ নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, এইটা দেখো এখানে পরিষ্কারভাবে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে যেটা আমি মুখে বলছি, সে মুখে বলাটা শুধু মুখের কথা নয়, সেটাকে সত্যি সত্যি হয়, তার একটা এস্টিমেশন পাওয়ার জন্য আমি এটা তোমাকে আলাদা করে দেখালাম। ঠিক আছে? পরিষ্কার? ঠিক আছে? হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাকে একটুখানি বুঝতে হবে।
আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, মানে আমি এই মানে স্পিড অ্যান্ড, আচ্ছা স্পিড না করে এইভাবে বলি, মানে আমাদের যেটা করতে হবে অ্যাভারেজ স্পিড এবং আরএমএস স্পিড, এই দুটো জিনিস একটুখানি বুঝে নিতে হবে। অ্যাভারেজ স্পিড অ্যান্ড আরএমএস স্পিড, আচ্ছা এইগুলো আমরা দেখবো। দেখো একটা জিনিস, তোমাদের ভেক্টর কি একটুখানি পড়া হয়েছে? মানে ভেক্টর মানে 11-এ তো নিশ্চয়ই পড়া হয়নি নাকি, না 11 পরে একটু এগিয়ে রেখেছিলে? মাধ্যমিক লেভেলে তো ভেক্টর সেইভাবে ছিল না আর কি। সেখানে আমি একটুখানি কথা বলছি, যে কথাগুলো একটুখানি হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এখন ফর দ্য টাইম বিং মেনে নাও আর কি। ধরো ভেলোসিটি যেটা, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার আর ভেক্টর তো তুমি জানো, স্কেলার মানে তার মান আছে অভিমুখ নেই, ভেক্টর মানে হচ্ছে তার মানও আছে অভিমুখও আছে, ঠিক আছে? ভেলোসিটি যেটা, সেটাকে যদি সি দিয়ে রিপ্রেজেন্ট করে, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আর এবারে আমাদের এইটা 3 ডাইমেনশনে, মানে আমাদের যে স্পেসটা সেটা 3 ডাইমেনশনাল স্পেস। তো তাহলে যখন গ্যাস মলিকিউলগুলো মুভ করে, সেটা 3 ডাইমেনশনে যেদিকে খুশি মুভ করতে পারে। তাহলে আমি যদি এরকম বলি যে 3টে পারপেন্ডিকুলার ডিরেকশন আছে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন, তাহলে এক্স ওয়াই এবং জেড ডিরেকশন সেই বরাবর এই যে ভেলোসিটি আছে তার কম্পোনেন্টগুলো যদি ইউ ভি এবং ডব্লিউ হয়, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ারটা হচ্ছে সি স্কোয়ার হয়। এইটা তোমার ওই যখন ভেক্টর পড়বে দেখবে, তখন এটা পরিষ্কারভাবে তোমাদের বলা হবে আর কি। তাহলে ইন দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, let u, v and w are the components of velocity along three independent and mutually perpendicular axes x, y and z respectively, তখন ক্লিয়ারলি c স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার হয়। এটা 2 ডাইমেনশনে যদি হতো, তাহলে তুমি দেখবে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস v স্কয়ার এরকম ভাবে লিখতে। আর 3 ডাইমেনশনে হলে এখানে যে c যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটি কম্পোনেন্টের স্কয়ারটা হচ্ছে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার হয়। এইটা একটুখানি জাস্ট ফর দ্য টাইম বিং মেনে নাও আর কি। হ্যাঁ, এটা যে আমার সিটা তো আসলে লব্ধি না, সিটা হচ্ছে, সিটা করলে লব্ধি হবে। হ্যাঁ, সিটা করলে লব্ধি হবে। ভেক্টরের দিক থেকে দেখলে, হ্যাঁ ভেক্টর দিক থেকে সিটা হচ্ছে লব্ধি, ওই জন্য আমি স্কোয়ার করে দিয়েছি ওই জন্য আর কি। মানে সিটা যদি করো তাহলে স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার হবে, সেটা হবে লব্ধি। হ্যাঁ, আচ্ছা এবারে আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসে কি বলেছিলাম, যে হিউজ নাম্বার অফ গ্যাস মলিকুলস আছে, তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আমি বললাম দেখো, যে ধরো একটা গ্যাসিয়াস সিস্টেমে টোটাল যে মলিকুল আছে সেই সংখ্যাটা ধরে নাও তোমার এন, টোটাল নাম্বার অফ মলিকুলস ধরে নাও এন। আচ্ছা এবারে এই মলিকুলগুলো স্পিড তো যা খুশি হতে পারে ফ্রম 0 টু ইনফিনিটি। আমি প্রথমে বললাম n1 নাম্বার অফ মলিকুলস আছে, তাদের প্রত্যেকটা স্পিড c1, n2 নাম্বার অফ মলিকুলস আছে, তাদের প্রত্যেকটা স্পিড c2, ni নাম্বার অফ মলিকুলস আছে, তাদের প্রত্যেকটা স্পিড ci অ্যান্ড সো অন। মানে হিউজ নাম্বার অফ মলিকুলস আছে, সেই হিউজ নাম্বার অফ মলিকুলসগুলোর মধ্যে কিছু মলিকুল n1 যাদের প্রত্যেকটা স্পিড c1, কিছু মলিকুলস n2 যাদের প্রত্যেকটা স্পিড c2, কিছু মলিকুলস হচ্ছে ni তাদের প্রত্যেকটা স্পিড ci। এবার তুমি যখন অ্যাভারেজ স্পিড বা গড় স্পিডটাকে বের করবে, গড় দুটিটাকে বের করবে, কি করে করবে? n1 c1 প্লাস n2 c2 প্লাস ডট 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 প্লাস ni ci প্লাস ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস ni প্লাস ডট ডট ডট। তাহলে অ্যাভারেজ স্পিড তো এইভাবে বের করতে। তুমি যদি অ্যাভারেজ বয়স বের করো, তোমরা ধরো এই 8 জন পড়ছো, তাদের ধরে নাও, আমি ওজনের কথা বলছি, ধরো দেখা গেল যে 8 জনের মধ্যে 2 জনের ওজন হচ্ছে 80 কেজি করে, ধরে নাও 5 জনের ওজন হচ্ছে তোমার 70 কেজি করে, আর একজনের ওজন ধরে নাও তোমার 60 কেজি। তা যখন তোমাকে অ্যাভারেজ ওজন বের করতে হবে, তুমি কি করে 2 ইন্টু 80 প্লাস 5 ইন্টু 70 প্লাস 1 ইন্টু 60 ডিভাইডেড বাই 8, তাই তো করবে। এখানে আমি সেই কাজটাই করছি। তাহলে n1 c1 প্লাস n2 c2 প্লাস ডট 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 প্লাস ni ci প্লাস ডট 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 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস n1 প্লাস n2 প্লাস ডট 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 ni প্লাস ডট ডট ডট। তাহলে এইটাকে শর্ট হ্যান্ড নোটেশন এইভাবে লিখতে হয়, সামেশন ওভার i ni ci, আর নিচটা লিখবে সামেশন ওভার i ni। এইটা হচ্ছে
অ্যাভারেজ স্পিড তার এক্সপ্রেশন, দিস ইজ দ্য অ্যাভারেজ স্পিড তার এক্সপ্রেশন। তাহলে n1c1 প্লাস n2c2 প্লাস ডট 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 প্লাস ni(ci) প্লাস ডট 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 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টিকেল বা টোটাল নাম্বার অফ মলিকিউল। আচ্ছা, ঠিক একই রকম করে আমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হবে না, যদি ওরকম হয় যে তোমার n1টা মলিকিউলস আছে, প্রত্যেকের কাইনেটিক এনার্জি E1, n2 মলিকিউলস আছে, প্রত্যেকটার কাইনেটিক এনার্জি E2, ni-টা মলিকিউলস আছে, প্রত্যেকটার কাইনেটিক এনার্জি EI, তাহলে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি থেকে লিখতে পারবে n1 E1 প্লাস n2 E2 প্লাস ডট 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 প্লাস ni EI প্লাস ডট 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 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টিকেল। আচ্ছা, এবারে এই যে এপসাইলন 1 যেটা, সেটা কি হচ্ছে দেখো, যে মলিকুলগুলো C1 স্পিডে মুভ করছিল তাদের কাইনেটিক এনার্জি এপসাইলন 1 বলছে। এখানে লিখেছে না যে এখানে হচ্ছে লিখলাম যে ni ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইচ অফ হুইচ হ্যাজ এ স্পিড ইকুয়াল টু C1, আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু U1, সেটা হয়ে যাবে প্রত্যেকের কত, হাফ m C1 স্কোয়ার। আর n2 হচ্ছে নাম্বার অফ মলিকুল ইচ অফ হুইচ হ্যাজ স্পিড C2 অ্যান্ড কাইনেটিক এনার্জিটা এপসাইলন 2, সেটা কত হবে, হাফ m C2 তার স্কোয়ার। ঠিক একই রকম করে নাম্বার অফ মলিকুল ইচ অফ হুইচ হ্যাজ এ স্পিড ইকুয়াল টু Ci অ্যান্ড কাইনেটিক এনার্জি এপসাইলন i-টা সেটা কত, হাফ m Ci তার স্কোয়ার। তাহলে তুমি যখন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি করবে তখন এপসাইলন 1 এর জায়গায় বা E1 এর জায়গায় হাফ m C1 স্কোয়ার লিখলে, E2 এর জায়গায় হাফ m C2 স্কোয়ার লিখলে, EI এর জায়গায় হাফ m Ci স্কোয়ার, এসব লিখলে। তাহলে এবারে দেখো হাফ এমটা প্রত্যেকটা টার্মে আছে বলে হাফ এমটা তুমি কমন নিয়ে নিলে, তো এখানে পড়ে দিল কত, n1 C1 স্কোয়ার প্লাস n2 C2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ni(ci) স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ni প্লাস ডট ডট ডট। তাহলে এটাকে লিখলে হাফ m সামেশন ওভার i ni(ci) স্কোয়ার বাই সামেশন ওভার i ni। আর এবারে কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে ধরো আমি লিখলাম হাফ m CRMS স্কোয়ার, এরকম একটা টার্ম দিয়ে ধরো অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে লিখলাম। মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটাকে আমি হাফ m CRMS স্কোয়ার দিয়ে লিখছি। তাহলে হাফ m CRMS স্কোয়ারটা অ্যাকচুয়ালি হলো তো এইটা, হাফ m সামেশন ওভার i ni(ci) স্কোয়ার বাই সামেশন ওভার i ni। আর দুদিক থেকে হাফ m বাদ চলে গেলে CRMS স্কোয়ারটা হয়ে গেল কত, এইটা, সেখান থেকে CRMSটা হয়ে গেল তার স্কোয়ার রুটটা। তাহলে এই যে CRMSটা কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি রুট অফ, আমি তো রুট নিয়েছি অফ কি, অফ মিন অফ স্কোয়ার স্পিড। মানে এই যে ভেতরের টার্মটা, এই যে ভিতরের টার্মটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি, বেসিক্যালি দেখো এইটা হচ্ছে অ্যাভারেজ অফ কি না স্পিডের স্কোয়ারের অ্যাভারেজ। আগেরটা ছিল কি, আগেরটা ছিল স্পিডের অ্যাভারেজ, কারণ এখানে C1 C2 এরা আছে, এখানে কি আছে C1 স্কোয়ার C2 স্কোয়ার ইত্যাদিগুলো আছে। তার মানে এটা হয়ে গেল যেটা, সেটা হচ্ছে তোমার রুট অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড, সেখানে এর নাম হচ্ছে RMS স্পিড, রুট অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড, সেখানে একে বলা হচ্ছে RMS স্পিড। তাহলে RMS স্পিড যদি তুমি জানো তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারবে। RMS স্পিড জানলে তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হাফ m CRMS স্কোয়ার দিয়ে বের করে ফেলতে পারবে। আর অ্যাভারেজ স্পিড কেমন করে বের করতে হয় তুমি দেখে। তাহলে আমি দু রকমের স্পিডের কথা এখানে বললাম, দু রকমের অ্যাভারেজের কথা বললাম। একটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ স্পিড, যেটা হচ্ছে n1 C1 প্লাস n2 C2 প্লাস ডট 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 প্লাস ni(ci) ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট ডট ডট। আর একটা হচ্ছে RMS স্পিড, যেটা রুট ওভার অফ n1 C1 স্কোয়ার প্লাস n2 C2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ni(ci) স্কোয়ার স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট 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 ni, এইটা স্কোয়ার রুট। তাহলে বোঝা গেল অ্যাভারেজ স্পিড এবং RMS স্পিড কি এবং RMS স্পিডটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে অ্যাভারেজটা কিভাবে ক্যালকুলেট করলাম। হ্যাঁ বলো। আগের পেজটা একবার দেখান। হ্যাঁ দেখো, মানে E1 E2 এইগুলো জায়গায় যে হাফ m C1 স্কোয়ার হাফ হ্যাঁ। m C2 স্কোয়ার হুম। এগুলো বসে এইগুলো মানে ধরে নিচ্ছেন। না না ধরে নেবে কেন, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ m v স্কোয়ার। তো গতিশক্তি কি করে বের করতে হয়, হাফ m v স্কোয়ার না। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ভি এর বদলে যা সি লিখেছি, মানে ভেলোসিটি বা স্পিডটাকে ভি দিয়ে না এক্সপ্রেস করে সি দিয়ে এক্সপ্রেস করেছি। তাহলে যে মলিকুলগুলোর স্পিড হচ্ছে C1 তার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ m c স্কোয়ার না।
মানে এই যে এখানে লিখলাম তো দেখো, মানে n1 is the number of molecules each of which has a speed equal to c1 and kinetic energy epsilon 1 equal to half mc1 স্কয়ার। তাহলে যে মলিকুলগুলো স্পিড হচ্ছে c1 তাদের কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mc স্কয়ার না হাফ mc1 স্কয়ার নয়? হ্যাঁ 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 মানে গতিশক্তি তো হাফ mv স্কয়ার ফর্মুলা, তাই না? যেখানে হাফ m হচ্ছে মাস আর ভিটা হচ্ছে স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন। তাহলে এবারে যে মলিকুলগুলো স্পিড c1 তার কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mc1 স্কয়ার। যে মলিকুলগুলো স্পিড c2 তার কাইনেটিক এনার্জি এপসাইলন 2 কত হবে? হাফ mc2 স্কয়ার। যে মলিকুলগুলোর স্পিড হচ্ছে ci তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mci স্কয়ার। বুঝেছো? হ্যাঁ এটা সেই জন্য বসিয়েছি, এটা আমি ধরে টরে কিছু নেই। ঠিক আছে? হুম। তাহলে অ্যাভারেজ স্পিড এবং আরএমএস স্পিডের ডেফিনেশনটা পরিষ্কার হলো। আগে ধরো তোমাকে একটা প্রবলেম আমি দিচ্ছি, ধরো তোমার কাছে 10টা মলিকুল আছে, তার মধ্যে দুটো মলিকুল প্রত্যেকের স্পিড 2 সেন্টিমিটার পার সেকেন্ড, তিনটে মলিকুল আছে যাদের প্রত্যেকটা স্পিড 5 সেন্টিমিটার পার সেকেন্ড, আর 5টা মলিকুল আছে প্রত্যেকটা স্পিড 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি এইখান থেকে অ্যাভারেজ স্পিডটাকে বের করো আর আরএমএস স্পিডটাকে বের করো, এবং সেখান থেকে দেখো যে আরএমএস স্পিডটা সবসময় আবার মানে কখনো এরকম সিচুয়েশন হবে না যেখানে আরএমএস স্পিডটা অ্যাভারেজ স্পিডের থেকে কম হয়ে যাবে। যখন তোমার সমস্ত মলিকুলগুলো একই স্পিডে মুভ করে তখন আরএমএস ইকুয়াল টু আর অ্যাভারেজ হয়ে যাবে। আদারওয়াইজ যদি বিভিন্ন মলিকুল বিভিন্ন স্পিডে মুভ করে তাহলে আরএমএসটা সবসময় সি অ্যাভারেজের থেকে বেশি হয়। মানে যখন হোয়েন অল মলিকুল, ধরো এরকম হলো 10টা মলিকুল প্রত্যেকেই 5 সেন্টিমিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে মুভ করছে, তখন যদি ক্যালকুলেট করো সি আরএমএস ইকুয়াল টু 6 অ্যাভারেজ হবে। হোয়েন অল মলিকুলস move with the same speed, then C RMS equal to C average হয়। আদারওয়াইজ হচ্ছে C RMS টা সবসময়ই হচ্ছে C অ্যাভারেজের থেকে তোমার বেশি হয়। মানে আদারওয়াইজ সবসময় C RMS টা গ্রেটার দেন C অ্যাভারেজ হয়। তুমি এইটা ক্যালকুলেট করে দেখে নাও, মানে যখন C অ্যাভারেজটাকে ক্যালকুলেট করবে এই যে ফর্মুলা আছে না, তাহলে N1C1 প্লাস N2C2 প্লাস N3C3 ডিভাইডেড বাই 10 করে আর অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো, আর সি আরএমএস এর স্কয়ারটা কত হবে? N1C1 স্কয়ার প্লাস N2C2 স্কয়ার প্লাস N3C3 স্কয়ার ডিভাইডেড বাই 10 করে সি আরএমএস এর স্কয়ারটাকে করে নাও, করে তার স্কয়ার রুট করে নাও, করে নিয়ে এই দুটো করে ফেলো, করে বলো উত্তর কত কত হচ্ছে। মানে এই যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে অ্যাভারেজটা কত হবে আরএমএসটা কত হবে বলে দাও। খাতা পেন নিয়ে বসেছো তো, বা ক্যালকুলেটর নিয়ে বসেছো তো? তখন পড়তে বসবে খাতা পেন ক্যালকুলেটর নিয়ে বসবে। করলে? করছো তো নাকি? বলো। আশা করছি। হ্যাঁ বলো। The average টা 12.8 is 12.8 সেন্টিমিটার পার সেকেন্ড। আর সি আরএমএসটা
সি অ্যাভারেজটা 12.8 তো বেরোবে না? কি করলে তুমি? সি অ্যাভারেজটা 12 এত কি করে বেরোলো? সি অ্যাভারেজটা কি করে ক্যালকুলেট করলে? N1C1 প্লাস N2C2 প্লাস N3C2 ডিভাইডেড বাই 10। তা 2 দুগুণে 4, 3 পাঁচে 15 আর 3 পাঁচে 15, 15 দুগুণে 30 আর 4 হচ্ছে 34, 34 ডিভাইডেড বাই হচ্ছে 10, তা 3.4 বেরোচ্ছে। কি বললে তুমি? মানে এই তো RMS টা রুট ওই 12.8 এর রুট করলে মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ 12.8 এর রুট করলে হবে। 12.8 এর রুট করে কত বেরোচ্ছে? ও 12.8 এর রুট করো 3 পয়েন্ট কত দেখো? 3.577 577 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো কি সি অ্যাভারেজটা ক্যালকুলেট করতে অসুবিধা হলো কেন? N1C1 প্লাস N2C2 প্লাস N3C3 ডিভাইডেড বাই 10, তাহলে 3.4 হচ্ছে। এই RMS এর এটাতে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ তাহলে দেখো তাহলে কি হলো, তাহলে সি আরএমএসটা দেখো গ্রেটার দেন সি অ্যাভারেজ পরিষ্কার দেখতে পাচ্ছ। এবার একটা তুমি যদি এটা সব সময় সত্যি হবে, হ্যাঁ সি আরএমএসটা গ্রেটার ইকুয়াল টু সি অ্যাভারেজ। এবারে যদি এমন হয় যে সমস্ত মলিকুলগুলো একই স্পিডে মুভ করে, তখনই কেবলমাত্র সি আরএমএস এবং সি অ্যাভারেজ হচ্ছে সমান হবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? চল আচ্ছা, এবারে আমরা একটা বড় ডেরিভেশন করব, ঠিক আছে? যেটা হচ্ছে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। হ্যাঁ, সেখান থেকে কনসেপ্ট অফ টেম্পারেচার এবং প্রেসারটাকে বুঝবো। আর দেখো তাহলে আমি প্রথমে বলছি, লেট আস কনসিডার এ নাম্বার অফ আইডেন্টিক্যাল গ্যাস মলিকুলস অফ মাস m কনফাইন্ড ইন এ কিউবিক কন্টেনার অর ভলিউম ভি। ভিটা হচ্ছে এল কিউবের সঙ্গে সমান। মানে একটা কিউবিক কন্টেনার তুমি নিচ্ছ, যে কিউবিক কন্টেনারের প্রত্যেকটা এজ লেন্থ যদি এল হয়ে যায়, তাহলে তোমার এই কিউবিক কন্টেনার টোটাল ভলিউমটা হচ্ছে ভি ইকুয়াল টু এল কিউব হলো, ঠিক আছে? তো আমি এন নাম্বার অফ আইডেন্টিক্যাল গ্যাস মলিকুলস নিচ্ছি। অক্সিজেন হলে সবাই অক্সিজেন, নাইট্রোজেন হলে সবাই নাইট্রোজেন, যাদের মাস হচ্ছে তোমার এম, এবং তারা একটা কিউবিক কন্টেনারের মধ্যে আছে, ঘনকের মধ্যে আছে, যার লেন্থ গুলো হচ্ছে এল করে, টোটাল ভলিউমটা হচ্ছে এল কিউব। আচ্ছা, এবার আমি বললাম ধরো দেয়ার আর N1 molecules each of which moves with a speed equal to c1, N2 molecules each of which move with a speed equal to c2, তারপর N3 molecule each of which moves with a speed equal to c3 and so on। মানে আগে যেমন করে বলেছিলাম যে এই মলিকুলগুলোর মধ্যে N1টা মলিকুল আছে যাদের প্রত্যেকটা স্পিড c1, N2 মলিকুল আছে যাদের প্রত্যেকটা স্পিড c2, N3 মলিকুল আছে যাদের প্রত্যেকটা স্পিড হচ্ছে c3 and so on। হ্যাঁ, এটা তাহলে ওই যে মলিকুলগুলো তো সবাই এক স্পিডে মুভ করছে না, বিভিন্ন মলিকুল বিভিন্ন স্পিডে মুভ করছে, সেটা আমি যা সেখানে লিখে দিই। আজ এবার একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করছি যার স্পিড ধরে নাও সি। তাহলে এই যে পার্টিকুলার মলিকুলটা কনসিডার করছে যার স্পিড হচ্ছে সি, এবার এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বরাবর তার কম্পোনেন্ট অফ ভেলোসিটি যদি ইউ ভি আর ডব্লিউ হয়, তাহলে পরিষ্কার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু তোমার সি স্কোয়ার হবে, ঠিক আছে? এটা আমি আগে বলেছিলাম যে যদি ভেলোসিটি সি হয়, তাহলে তার তিনটে কম্পোনেন্ট যদি ইউভি ডব্লিউ হয়, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, সেটা হচ্ছে সি স্কোয়ারের সঙ্গে সমান। আচ্ছা, এবারে এই যে কিউবিক কন্টেনারটা আমি বললাম, এই কিউবিক কন্টেনারের ছবিটা আমি এঁকেছি। ধরে নাও এই ডিরেকশনটা এক্স ডিরেকশন, এইটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, অথবা এইটা এক্স বললে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, অথবা এইটা এক্স বললে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড অ্যান্ড সো অন। মানে অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে নিতে হবে। আচ্ছা, এবারে এই ডিরেকশনটা হচ্ছে এক্স ডিরেকশন, তার পারপেন্ডিকুলার দুটো আমি দেওয়াল কনসিডার করছি, একটা এ বি সি ডি দেওয়াল আর একটা ই এফ জি এইচ দেওয়াল। তোমাদের দেখো যা দুটো অপোজিট দেওয়াল, তোমরা যে ঘরের মধ্যে আছো যা দুটো অপোজিট দেওয়াল তুমি কনসিডার করছো, ঠিক আছে? লেট আস কনসিডার টু ওয়ালস এ বি সি ডি ই এফ জি এইচ হুইচ আর পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এবারে তাহলে এই দেওয়ালে কারা ধাক্কা দেবে না, এক্স ডিরেকশনে যদি যে মলিকুলগুলো মুভ করছে তারা গিয়ে ধাক্কা দেবে। তাহলে এবারে দেখো যে যে মলিকুলগুলো এক্স ডিরেকশন মানে যে মলিকুলটা সি ভেলোসিটিতে মুভ করছিল, তার এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম ভরবেগ কত, মাস ইনটু ভেলোসিটি এম ইউ। তাহলে এম ইউ ভেলোসিটি নিয়ে সে দেওয়ালে ধাক্কা দিল। ধাক্কাগুলো ইলাস্টিক,
যদি ধাক্কা দেয় দেওয়াল তো আর নড়তে পারছে না, তখন কি হবে না সে ওই একই মোমেন্টাম নিয়ে বাউন্স ব্যাক করবে। তাহলে এমইউ মোমেন্টাম নিয়ে গিয়ে ধাক্কা দিল আর ফিরে এলো হচ্ছে মাইনাস এমইউ মোমেন্টাম নিয়ে, কারণ ডিরেকশনটা পাল্টে গেছে। মোমেন্টাম তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ডান দিকে যাচ্ছিল সেটা যদি প্লাস এমইউ হয়, ধাক্কা খাওয়ার পরে যখন ফিরে আসছে হচ্ছে মাইনাস এমইউ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন কি হলো, ফাইনাল মোমেন্টাম হচ্ছে মাইনাস এমইউ মাইনাস আগে মোমেন্টাম ছিল এমইউ, তার টোটাল চেঞ্জ হলো মাইনাস 2mu। তাহলে এক একটা মলিকুল যে দেওয়ালে ধাক্কা দিচ্ছে, দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য প্রত্যেকটা ধাক্কার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মোমেন্টামের চেঞ্জ সেটা হচ্ছে মাইনাস 2mu। এটা বুঝতে পারলে যে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন সেটা হচ্ছে তোমার মাইনাস 2mu। কি করে এলো এটা বুঝতে পেরেছো? এই তো তোমার ধরো মলিকুলগুলো আমি এক্স ডিরেকশনটা শুধু কনসিডার করছি, তাহলে এক্স ডিরেকশন বরাবর তার ভেলোসিটি তো ইউ বলেছি, এই যে এখানে বলেছিলাম না যে এক্স ওয়াই আর জেড ডিরেকশন যদি বলো তাহলে এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি যদি ইউ হয় আর প্রত্যেকটা মলিকুলের মাস যদি এম হয়, তাহলে তার ভরবেগ কত এমইউ। ভরকে বেগ দিয়ে গুণ করলে ভরবেগ, তাহলে এমইউ মোমেন্টাম নিয়ে সে ডান দিকে যাচ্ছিল। এবার ধাক্কা খেলো দেওয়ালে, এই যে এবিসিডি এই যে দেওয়ালটা আছে, দেওয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খেলে এই ধাক্কাগুলো যদি ইলাস্টিক কলিশন হয় বা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে যে মোমেন্টাম নিয়ে ধাক্কা মারলো সেই মোমেন্টাম নিয়ে সে বাউন্স ব্যাক করবে, উল্টো দিকে ফিরবে। তাহলে এবার মোমেন্টামের চেঞ্জ কি করে ক্যালকুলেট করতে হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে। তাহলে ফাইনালি মোমেন্টামটা হচ্ছে মাইনাস এমইউ আর ইনিশিয়ালি মোমেন্টামটা ছিল এমইউ, তাহলে মাইনাস এমইউ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালটা হচ্ছে মাইনাস এমইউ মাইনাস ইনিশিয়ালটা হচ্ছে এমইউ, তাহলে করলে কত বেরোচ্ছে মাইনাস 2mu। এইটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি দেখতে চাইছি, হ্যাঁ বলো। মাইনাস এমইউটা তাহলে বেশি? না না, বেশি কবের গল্প নাই এখানে। সবসময় যে কোনো চেঞ্জ, আমি তো ডিফারেন্স নিচ্ছি না, আমি যে কোনো চেঞ্জ সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়। এবারে ফাইনালটা এখানে তো ম্যাগনিটিউডের রেসপেক্টে দুটোই সমান, কিন্তু ডিরেকশন আলাদা বলে ডবল হয়ে গেল। মানে ম্যাগনিটিউড এরও এমইউ কিন্তু এটা তো ভেক্টর, তাহলে ভেক্টরের জন্য সবসময় তোমার সাইন বা ডিরেকশন তোমাকে কনসিডার করতে হবে, সেটা কাজ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট দেখো 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হয় আমি একটুখানি দেখতে চাইছি। তুমি দেখো এই যে ডিরেকশন বরাবর এই যে এবিসিডি দেওয়াল আর ইএফ জিএইচ দেওয়াল, এই দেওয়ালগুলোর মধ্যে সেপারেশন হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে এল, তাই তো? এবারে 1 সেকেন্ডে এক্স ডিরেকশন বরাবর মলিকুলটা যায় কতটা পথ, না ইউ পথ যায়, কারণ এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি তো ইউ। তাহলে ভেলোসিটি ইউ মানে কি, তো 1 সেকেন্ডে ইউ পথ যায়। এবারে এল পথ গেলেই তো একটা ধাক্কা হয়ে যাচ্ছে, মানে এই দেওয়াল থেকে এই দেওয়ালের দূরত্ব তো এল। ধরো আমি বলছি আমার ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড, এবার প্রতি 10 মিটারে যদি একটা করে ধাক্কা হয় তাহলে টোটাল ধাক্কাগুলো কত হবে 100/10, তাই করা হচ্ছে। দ্য নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, সেটা কত হবে u/l। ইউটা হচ্ছে ভেলোসিটি অ্যালং এক্স ডিরেকশন, অর্থাৎ 1 সেকেন্ডে এক্স ডিরেকশন বরাবর সে কতটা পথ যায়, তাকে তুমি ভাগ করছো কি দিয়ে, ভাগ করছো হচ্ছে যে কতটা পাথ গেলে একটা ধাক্কা হয়, না এল পাথ গেলে একটা ধাক্কা হয়, কারণ এই কিউবের যে সাইডের ডিস্টেন্সটা হচ্ছে তোমার এল, তো u/l হচ্ছে নাম্বার অফ কলিশন পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। এটা বুঝতে পারলে? এই যে আমি বলছি যে নাম্বার অফ কলিশন পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে এই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার দেওয়াল অর্থাৎ এবিসিডি বা ইএফজিএইচ এই দেওয়ালগুলোর সঙ্গে পার সেকেন্ডে কটা ধাক্কা হবে, কটা ধাক্কা হবে আমি ক্যালকুলেট করছি কি করে, না 1 সেকেন্ডে সে কতটা পথ যায় তাকে ভাগ করব কতটা পাথ গেলে একটা ধাক্কা হয়। তার এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি ইউ মানে কি, 1 সেকেন্ডে সে ইউ পথ যায়, তাকে ভাগ করবো কি দিয়ে, এল পথ গেলে যদি একটা ধাক্কা হয় তাহলে u/l। ঠিক আছে? কি বুঝতে পারলে না?
মানে তোমার যদি ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড হয়, তারপর তুমি 1 সেকেন্ডে 100 মিটার যাও, তাই না? এবার 10 মিটার গেলে যদি তোমার একটা করে ধাক্কা হয়, তাহলে তোমার 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হবে? 100/10 নয়, তাই তো? এখানে সেইটাই করা হয়েছে, সেখানে এটাই করা হয়েছে। তাহলে এবারে দেখো, এই যে -2mu করেছিলাম কি একটা ধাক্কার জন্য। এবার 1 সেকেন্ড u/L ধাক্কা হয়, তাহলে 1 সেকেন্ডে মোমেন্টামের চেঞ্জ কতটা হবে না? -2mu, তাকে তোমাকে u/L দিয়ে গুণ করে দিতে হবে। মানে -mu কি ছিল? চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং x ডিরেকশন। আর u/L হচ্ছে নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড উইথ দ্য ওয়াল পারপেন্ডিকুলার টু x ডিরেকশন। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য x ডিরেকশন কি হবে না? একটা ধাক্কার জন্য কতখানি মোমেন্টাম চেঞ্জ তাকে গুণ করলাম 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হচ্ছে সেটা দিয়ে। -2mu ইন্টু u/L করলে কত বেরোচ্ছে? -2mu²/L। ঠিক আছে? বুঝতে পারলে? চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য x ডিরেকশন -2mu²/L হলো। এটা পরিষ্কার? আচ্ছা, এইটা আমি কি করলাম? এই যে দুটো দেওয়াল কনসিডার করলাম, সেটা হচ্ছে x ডিরেকশনের সঙ্গে সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক একই রকম ভাবে y ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার দেওয়াল থাকবে, z ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার দেওয়াল থাকবে। তাহলে একই রকম ক্যালকুলেশন করে আমি লিখতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টাম, দেখো এইটা কি ক্যালকুলেট করলাম? চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য x ডিরেকশন। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য y ডিরেকশন কি হবে? শুধু পাল্টে গেল, দেখো ইউ এর বদলে ভি হয়ে গেল, কারণ ভিটা হচ্ছে অ্যালং ওয়াই ডিরেকশন ভেলোসিটিটা, অ্যালং এক্স ডিরেকশন ভেলোসিটিটা ইউ ছিল, সেখানে -2mu²/v হয়েছে। আর ওয়াই ডিরেকশন বরাবর অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু ভি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং ওয়াই ডিরেকশন হয়ে গেলে -2mv²/L। আর একই রকম ভাবে জেড ডিরেকশন বরাবর হয়ে যাবে -2mw²/L। চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য জেড ডিরেকশন -2mw²/L। তাহলে এক্স ডিরেকশন বরাবর পার সেকেন্ডে কি মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, ওয়াই ডিরেকশন বরাবর পার সেকেন্ডে কতখানি মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, আর জেড ডিরেকশন বরাবর পার সেকেন্ড কতখানি মোমেন্টামে চেঞ্জ হচ্ছে। এবার এই তিনটাকে যোগ করে দিলে সমস্ত ডিরেকশন মিলে মোমেন্টামের চেঞ্জ আমি পেয়ে যাব। দ্য চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার কি হবে? এই তিনটাকে যোগ করে দিয়ে -2m/L তুমি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে u² + v² + w², আর u² + v² + w² ছিল তোমার c²। তার মানে হলো কত? -2m/L ইন্টু c²। তাহলে দেখো চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার, সেটা বেরোচ্ছে -2m/c²। এটা কার জন্য? না, যে মলিকুলটা সি ভেলোসিটিতে মুভ করছিল তার জন্য পার সেকেন্ডে, হ্যাঁ, এটা পার মলিকুলটা লিখেছি ওই জন্য আর কি, পার সেকেন্ডে অল ডিরেকশন মিলে যে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এইটা। তো এই পর্যন্ত বুঝতে পারলে? ঠিক আছে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো আমি কি করলাম, যে একটা মলিকুল যে সি স্পিডে মুভ করছিল তার জন্য মোমেন্টামের চেঞ্জ পার মলিকুল হলো এটা। আচ্ছা, এবারে দেখো যে মলিকুলগুলো c1 স্পিডে মুভ করবে তাদের প্রত্যেকটার মোমেন্টামের চেঞ্জ কত হবে? -2mL/c1²। যে মলিকুলগুলো c2 স্পিডে মুভ করবে তাদের মোমেন্টামের চেঞ্জ কত হবে? 2mL/c2²। যে ধরো তোমার c3 স্পিডে মুভ করে তার মোমেন্টামের চেঞ্জ কত হবে? -2m/L/c3² অ্যান্ড সো অন। এবার আমি বলেছিলাম যে n1টা মলিকুল আছে, কারণ প্রত্যেকের স্পিড c1, তাহলে n1টা মলিকুলের জন্য তাহলে মোমেন্টামের চেঞ্জ কত হলো? -2mL/c1² হচ্ছে যে মলিকুলগুলো c1 স্পিডে মুভ করছে, একটা মলিকুলের জন্য মোমেন্টামের চেঞ্জ এইটা -2mL/c1² তাকে n1 দিয়ে গুণ করলে। ঠিক একই রকম ভাবে পরেরটার জন্য 2m/L/c2² n2, তারপরেরটার জন্য 2m/L/c3² n3 অ্যান্ড সো অন। তাহলে এইটা যেটা ছিল সেটা হচ্ছে একটা মলিকুল যার স্পিড ছিল সি, তার জন্য মোমেন্টামের চেঞ্জ। এবারে যার স্পিড যদি c1 c2 c3 হয় তাহলে মোমেন্টামের চেঞ্জগুলো ওই একই এক্সপ্রেশন, শুধু সি এর জায়গায় c1, কখনো c2 কখনো c3 তুমি বসাবে। এবারে c1 স্পিডে n1টা মলিকুল আছে, c2 স্পিডে n2টা মলিকুল আছে, c3 স্পিডে n3টা মলিকুল আছে। তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশন টুগেদার কি হবে? এগুলো যোগ হয়ে যাবে। এবারে -2m/L তুমি কমন নিয়ে নাও,
n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট 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 হলো। এবারে এই CRMS এর স্কোয়ারের যে ডেফিনেশনটা তুমি এখানে লিখেছিলে দেখো, CRMS এর স্কোয়ারটা কত, n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ni ci স্কোয়ার প্লাস নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলসটা n1 প্লাস n2, এটা টোটাল নাম্বার অফ মলিকুল। তাহলে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস ডট ডট, এটা তুমি কি লিখতে পারবে, n ইন্টু CRMS এর স্কোয়ার লিখতে পারবে। তো সেটা আমি এখানে লিখেছি। তাহলে এইটাকে লিখে ফেললাম তোমার, এই যে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটাকে লিখলাম n ইন্টু CRMS এর স্কোয়ার। তাহলে দেখো চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশন টুগেদার, সেটা বেরিয়ে গেল -2 m/l n ইন্টু CRMS এর স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, স্যার CRMS এর স্কোয়ার সমান তো রুট দিয়ে তো নিচে আরেকটা মানে বাই দিয়ে একটা সংখ্যা ছিল, ওই জন্য না না, ওই জন্য n দিয়ে গুণ করে দিলাম, তো ওই জন্য nটা দিয়ে গুণ করে দিয়েছি। তো এই যে এইটা দেখো, এইটা মানেটা কি, এইটা মানে উপরটা যা আছে আছে, আর এই n1 প্লাস n2 প্লাস ডট ডট ডট, এটা তো n, এটা কত হচ্ছে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস উপরে যা আছে আছে, নিচে তোমার n আছে তো। তাহলে এবারে তাহলে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার, এটা কত হবে, n ইন্টু CRMS স্কোয়ার। এই যে উপরের পার্টটা n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, তার ভ্যালু কত হবে, n ইন্টু CRMS স্কোয়ার হবে না? হ্যাঁ না হ্যাঁ, কি বুঝতে পেরেছিস তো? এই যে এটা n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n, তো তাহলে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস ডট 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 কত হবে, n ইন্টু CRMS স্কোয়ার। আমি তো এখানে সেটাই লিখেছি দেখো, এই যে ভেতরের পার্টটা, এটাকে লিখেছি n ইন্টু CRMS স্কোয়ার লিখেছি। বুঝতে পেরেছো? হলো না কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি বলছি কষ্ট করে যেন বলছি, ঠিক আছে। তাহলে এবারে দেখো, মানে যে এই তো এখানে লিখেছে যেখানে CRMS টা এইটা, CRMS যদি এটা হয়, তা CRMS এখান থেকে, এটা তো CRMS এর ডেফিনেশন, তা দেখো না, তাহলে সেখান থেকে CRMS এর স্কোয়ার মানে স্কোয়ার রুটটা উল্টে গেল। তাহলে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ারটা কত হবে, n ইন্টু CRMS স্কোয়ার হবে। আর এবারে দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এটা কিন্তু টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তনের হার তো বলের সঙ্গে সমান হয়। তাহলে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়ালস কত হবে? আচ্ছা, প্রথম কথা বলি যে ভরবেগের যে পরিবর্তনটা করলে তুমি, সেটা কার জন্যে, সেটাকে এটা করলে সেটা হচ্ছে যে মলিকুলগুলোর জন্য, তাই তো, এগুলো মলিকুলগুলোর জন্য। তাহলে এবারে এই মলিকুলগুলোতে দেওয়ালে ধাক্কা দিচ্ছে, এবার প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে তোমার এই যে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়ালস, তাহলে কত হবে, যে মোমেন্টামের চেঞ্জ যেটা হলো তার নেগেটিভ, তাহলে ফোর্সটা হয়ে গেল মাইনাস অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড, আর চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড মাইনাসটা করে দিলে হয়ে গেল কত, 2m/l n ইন্টু CRMS স্কোয়ার। তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড সেটা ফোর্স দেয়। তাহলে আমি এখানে যে মোমেন্টামের চেঞ্জটাকে ক্যালকুলেট করলাম, এবার আমি চাইছি কি হচ্ছে, দেওয়াল আমাকে একটা ফোর্স দিচ্ছে আর উল্টো দিকে আমি দেওয়ালকে একটা ফোর্স দিচ্ছি। তাহলে দেওয়াল যে আমাকে ফোর্সটা দিচ্ছে সেটা যদি এইটা হয়, হ্যাঁ, তাহলে তার নেগেটিভটা হয়ে গেল তোমার অ্যাকচুয়াল ফোর্সটা, যেটা হচ্ছে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়ালস, সেটা 2m/l n CRMS স্কোয়ার হলো, মানে যেটা লিখেছি এক্স্যাক্টলি সেটা, শুধু মাইনাস সাইনটা, শুধু মাইনাস সাইনটা তোমার প্লাস হয়ে গেল, মানে কিছুই না, এখানে মাইনাসটাকে প্লাস করছি, একটা হচ্ছে একটা ফোর্স আমি দেওয়ালকে দিচ্ছি আর উল্টো দিকে দেওয়াল আমাকে দিচ্ছে। তাহলে দেওয়াল আমাকে যেটা দিচ্ছিল সেটা হচ্ছে এইটা, আর তাহলে আমি যেটা দেওয়ালকে দিচ্ছি সেটা হচ্ছে মাইনাস অফ এটা। তাহলে প্রেসার কত হবে, প্রেসারকে ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। একটা কিউবের টোটাল ক্রস সেকশনের এরিয়া কত, দেওয়ালে একটা কিউবে তো 6টা দেওয়াল আছে, তাই তো। তাহলে এই যে 6টা দেওয়াল আছে, এই 6টা দেওয়াল প্রত্যেকটা এরিয়া হচ্ছে L স্কোয়ার করে, তাহলে 6টা জায়গায় টোটাল এরিয়া কত, 6L স্কোয়ার। যদি 6L স্কোয়ার হয়ে যায়, তাহলে তুমি এই যে ফোর্সটাকে 6L স্কোয়ার দিয়ে ভাগ করলে
তাহলে 1/3 mn বাই এল কিউব ইন্টু সিআরএমএস স্কোয়ার হলো। আর এল কিউবটা কত? একটা কিউবের যদি একটা লেন্থ এল হয় তাহলে ভলিউমটা হচ্ছে এল কিউব। তারপরে এটা হয়ে গেল এল কিউবের জায়গায় তুমি ভি বসিয়ে দাও, পি ইকুয়াল টু 1/3 mn বাই ভি ইন্টু সিআরএমএস স্কোয়ার হলো। আচ্ছা এম হচ্ছে একটা মলিকুলের মাস আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল। তাহলে এম ইন্টু এনটা কি টোটাল মাস হলো। টোটাল মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে কি হয়? ডেনসিটি হয়। তাহলে এটাকে লিখতে পারো পি ইকুয়াল টু 1/3 রো ইন্টু সিআরএমএস স্কোয়ার। তাহলে এই যেটা বেরোলো এইটাই হচ্ছে তোমার সকাল বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। এইটাকে বলে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। তার মানে তুমি প্রেসারের এক্সপ্রেশন পেলে এবং সেইখান থেকে বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পেলে, যেটা হচ্ছে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার বা 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এই যে ইকুয়েশনটা ডেরিভেশনটা, এইটা একটা লম্বা ডেরিভেশন হলো। আমাদের ডেরিভেশনটা এখান থেকে শুরু হয়েছে যে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি, এবং সেখান থেকে প্রেসারটাকে আমি বোঝার চেষ্টা করলাম। এমনি স্টেপগুলো কঠিন না, একটু ধীরে 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 বুঝে 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 করবে, করলে তোমার প্রেসারটা বেরিয়ে গেছে 1/3 রো সিআরএমএস স্কোয়ার বা পি ইকুয়াল টু 1/3 mn বাই ভি সিআরএমএস। কোনটা? এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস, সেই শুরুতেই তো ধরেছিলাম। তাহলে এমটা হচ্ছে একটা, হ্যাঁ এমটা হচ্ছে একটা মলিকুলের মাস, আর এবার টোটাল মলিকুল আছে এনটা, তাহলে টোটাল মাস কত হলো? এম ইন্টু এন। তাহলে এবার টোটাল মাসকে যদি ভলিউম দিয়ে ভাগ করো কি হয়? ডেনসিটি দেবে, ঘনত্ব দেবে। মাস বাই ভলিউম কি হয়? ডেনসিটি হয় না? হ্যাঁ সেটাই তো লিখেছি। তাহলে এম হচ্ছে একটা মলিকুলের মাস, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, তাহলে এম ইন্টু এন হয়ে গেল কত? টোটাল মাসটা, তাকে ভলিউম দিয়ে ভাগ করছো করে যেটা হয়ে যাচ্ছে হচ্ছে ডেনসিটি। স্যার এফ সমান ওটা একটা বলে দিন মাইনাস চেঞ্জ যেটা দিয়েছে। না এমনি তোমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি বলে, কোন মানে মানে ভরবেগের পরিবর্তনের হার তো বলের সঙ্গে সমান হয়। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমান হবে। চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড তো ফোর্সের সঙ্গে সমান হবে, মানে এটা চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন হয়, সেটাই তো বলের সঙ্গে সমান, তাই তো? আর এবার এখানে দুটো বলের ব্যাপার আছে, একটা হচ্ছে যে ক্রিয়ার প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে। তাহলে তোমার ওই দেওয়াল তোমাকে একটা ফোর্স দিল, কারণ তুমি দেওয়ালকে একটা ফোর্স দিচ্ছ, তাই তো? তাহলে আমি যখন ফোর্সের, আমি দেওয়ালকে কতখানি ফোর্স দিচ্ছি সেই ফোর্সের ম্যাগনিটিউড যখন ক্যালকুলেট করব, সেটা কি করব? তাহলে দেওয়াল আমাকে যে ফোর্স দিচ্ছে তার ঠিক উল্টোটা, সেটা আমি এখানে লিখেছি। ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল সেটা হচ্ছে মাইনাস অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড, অর্থাৎ মানে অ্যাজ ইফ দেওয়াল আমাকে যে ফোর্সটা দিয়েছিল তার নেগেটিভটা আমি দেওয়ালকে ফিরিয়ে দিলাম। নাহলে তুমি এইভাবে ভাবতে পারো যে চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড সেটা তোমার ফোর্স দিল, তাহলে এখানে যে ফোর্সটা আমার লাগবে সেটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউডটা, কারণ প্রেসার ক্যালকুলেট করার জন্য ফোর্সের ম্যাগনিটিউডটা লাগবে। ম্যাগনিটিউডটা করলে কত হবে? তোমার ওই ওই যে চেঞ্জ ইন মোমেন্টাম যেটা ক্যালকুলেট করছো সেটাই জাস্ট। হচ্ছে এটা। আর প্রেসারটা হবে ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে কতখানি ফোর্স তাকে টোটাল এরিয়াকে 6L² দিয়ে ভাগ করলে করে একটু গুছিয়ে নিলে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে এই যে এইখান থেকে তুমি প্রেসারের কনসেপ্টটাকে পেয়ে গেলে। আর একটা জিনিস আমরা আজকে পুরোটা তো হবে না বুঝতে পারছি, তাহলে আর একটা জিনিস শুধু এটা আমি করে নিই, সেটা হচ্ছে টেম্পারেচারটা তুমি কি করে বুঝবে এখান থেকে। দেখো তুমি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটে পিভি ইকুয়াল টু এনআরটি তুমি জানতে তো? আমি আগের দিনে বলেছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা এন তো নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস মানে কি? নাম্বার অফ মলিকুলসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোলস বেরিয়ে যায়। তাহলে এই স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন বাই এন অ্যাভোগাড্রো তুমি বসিয়ে দাও। তাহলে এবারে আর বাই এন অ্যাভোগাড্রো যেটা সেইটাকে বলা হয় বোলম্যান কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা বোলম্যান কনস্ট্যান্ট। সেখানে আমি এই আর বাই এন অ্যাভোগাড্রোকে কে লিখে দিয়েছি বা কে বি লিখেছি, সেটা পিভি ইকুয়াল টু এন কেটি হলো। তাহলে দেখো যে পিভি ইকুয়াল টু যেমন স্মল এন আরটি যেমন লিখতে পারো, তেমন পিভি ইকুয়াল টু এন কেটিও তুমি লিখতে পারো।
ঠিক আছে? তাহলে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা পিভি ইকুয়াল টু এন কেটি এইভাবে লিখতে পারলে তুমি, কে যেখানে তোমার বোলম্যান কনস্ট্যান্ট আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস। তাহলে এইখান থেকে এটা কি করে হলো পরিষ্কার তো? স্যার আমরা আগে লিখতাম এন এর জায়গায় W/m লিখতাম। ও W/m মানে কি, তোমার ওজনকে মোলার মাস দিয়ে ভাগ করছো, সেটাও নাম্বার অফ মোলস দেবে, সেটাও নাম্বার অফ মোলস দেবে। ওজনকে মোলার মাস দিয়ে ভাগ করে নাম্বার অফ মোলস দেয়। আবার টোটাল মলিকুলকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে সেটাও নাম্বার অফ মোলস দেয়। দুটোই হবে। তোমার কি মনে হয়, তুমি তো ডেফিনেশনটা ভাবো না, নাম্বার অফ মোলস সেটা কি হচ্ছে, টোটাল কতগুলো মলিকুল আছে তাকে অ্যাভোগাড্রো নাম্বার যেটা, সেটা দিয়ে ভাগ করলে কি নাম্বার অফ মোলস বেরোয় কি বেরোয় না? আবার দেখো মোলার মাস মানে কি, 1 মোলের মাস, তাই তো? এবার ধরো তুমি অক্সিজেন নিয়েছো, অক্সিজেন তুমি ধরো 64 গ্রাম নিয়েছো, তাহলে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম, তো 64 যদি 32 দিয়ে ভাগ করো তাহলেও নাম্বার অফ মোলস বেরোবে। তার সাথে অসুবিধে কি আছে? তো 1000 রকম ভাবেই তুমি লিখতে পারো। এবার আমার যেটা লাগবে সেটা আমি ব্যবহার করছি, নাম্বার অফ মোলস মানে হচ্ছে নাম্বার অফ মলিকুল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। আবার এবারে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার যেটা, সেটাকে বোলম্যান কনস্ট্যান্ট বলে। তাহলে আর বাই এন অ্যাভোগাড্রোর জায়গায় আমি কে বসিয়ে দিলাম, তাহলে পিভি ইকুয়াল টু এন কেটি হলো। আর বোলম্যান বোঝানোর জন্য সাফিক্স আমি বিটা গ্যাস দিয়েছি, ঠিক আছে? তাহলে পিভি ইকুয়াল টু এন কেটি একদম খুব কমন একটা ইকুয়েশন, যেটা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আসে। আর এবারে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তুমি কি পেলে? পিভি ইকুয়াল, দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে এই যে পি ইকুয়াল টু তো 1/3 mn বাই ভি ইন্টু সিআরএমএস স্কোয়ার পেয়েছো, তাহলে সেখান থেকে পিভি সমান কত হয়ে যাবে? 1/3 mn সিআরএমএস স্কোয়ার, মানে ভিটাকে বাঁ দিকে গুণ করে দিয়েছে, তাহলে পিভি ইকুয়াল টু 1/3 mn সিআরএমএস স্কোয়ার। আর এবার আমি কি করছি দেখো, এখানে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তা 2/3 n ইন্টু হাফ m সিআরএমএস স্কোয়ার হলো। মানে এনটা আগে লিখে দিয়েছি, এখানে হাফ এম সিআরএমএস স্কোয়ার থেকে 2 দিয়ে ভাগ হলো, এখানে 2 দিয়ে গুণ করে দিলে, তাহলে 2/3 n হাফ এম সিআরএমএস স্কোয়ার, সেটা তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটা তো হাফ এম সিআরএমএস স্কোয়ার হয়, তাই না? এটা আমি যখন সিআরএমএস ডিফাইন করলাম তখনই বললাম যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হাফ এম সিআরএমএস স্কোয়ার লিখতে হয়, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পিভি ইকুয়াল টু এন কেটি, আর 2 নম্বর ইকুয়েশন থেকে কি পেলে না, পিভি ইকুয়াল টু 2/3 n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই দুটোকে সমান করো, তাহলে বাঁদিকে পিভি হয়ে গেল, তাহলে ডান দিক দুটো সমান সমান, ডান দিক দুটো সমান সমান হয়ে গেলে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো এই যে এটা তুমি অলরেডি জানতে, তাহলে ডান দিক বাদিক সমান করলে এন কেটি ইকুয়াল টু 2/3 n ইন্টু অ্যাভারেজ এনার্জি, n তোমার বাদ চলে গেল, তাহলে অ্যাভারেজ এনার্জি হয়ে গেল 3/2 n কেটি, 3/2 কেটি, অ্যাভারেজ এনার্জি হয়ে গেল 3/2 কেটি। তাহলে দেখো টেম্পারেচার আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সম্পর্ক পেয়ে গেলে, টেম্পারেচার জানলে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেয়ে গেলে তুমি টেম্পারেচার পেয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আগের পেজটা একবার দেখান। ঠিক আছে, এখানে যে ভি দিয়ে গুণ করেছেন এই জায়গাটা একটু বলে দিন। এই তো এইখানে এই তো পি ইকুয়াল টু তো 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার, তাহলে এই ভিটাকে বাঁ দিকে গুণ করে দিলে ডান দিকে কি পড়ে থাকছে? 1/3 mn সিআরএমএস। সেইটাই লিখেছি, দেখো এই যে সেটাই লিখেছি, মানে ফর্ম কাইনেটিক থিওরির কাছে তুমি এইটা জানতে, পি ইকুয়াল টু তোমার পি ইকুয়াল টু 1/3 mn বাই ভি ইন্টু সি আরএমএস স্কোয়ারটা তুমি জানতে, তাহলে সেইখান থেকে তুমি ভিটাকে বাঁ দিকে গুণ করে দিলে, তাহলে পিভি ইকুয়াল টু 1/3 mn সিআরএমএস স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক পেয়ে গেলে, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি, তাহলে টেম্পারেচার জানলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারবে, অথবা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি গেলে টেম্পারেচার তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তার মানে পরিষ্কার বোঝা গেল যে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি জানলে টেম্পারেচার বের করে ফেলতে পারছো, বা টেম্পারেচার জানলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারছো, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে কি টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি।
ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এইটা আলাদা করে আমি অলরেডি বলেছি, আর নতুন করে বলার কিছু নেই, যে রিলেশন বিটুইন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল অ্যান্ড সিআরএমএস এর স্পিড, এটা অলরেডি বলেছি। দেখো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা n1 e1 প্লাস n2 e2 প্লাস n3 e3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। e1 এর জায়গায় হাফ m c1 স্কয়ার লিখলে, e2 এর জায়গায় হাফ m c2 স্কয়ার লিখলে, e3 এর জায়গায় হাফ m c3 স্কয়ার লিখলে প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। এবারে তুমি জাস্ট এই হাফ এমটাকে কমন নিয়ে নাও, n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে সিআরএমএস এর স্কয়ার। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হাফ m সিআরএমএস এর স্কয়ার হয়। এইটা তাহলে এবারে দেখো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি হাফ m সিআরএমএস এর স্কয়ার হয়, তাহলে খেয়াল করো, তাহলে অ্যাভারেজ এনার্জিটা তুমি 3/2 কেটি পেয়েছিলে। আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা সেটা আবার কি কত? অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা হচ্ছে তোমার হাফ m সিআরএমএস এর স্কয়ার। তাহলে হাফ m সিআরএমএস এর স্কয়ার 3/2 কেটি হয়ে গেল, সেখান থেকে সিআরএমএসটা √3 কেটি বাই এম হয়ে গেল। তাহলে এখানে দেখো আরএমএস স্পিডটা √3 কেটি বাই এম হয়ে গেল। এবারে উপর নিচে তুমি যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর হয়ে যায়। আর নিচে হচ্ছে একটা মলিকুলের মাস, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে মোলার মাস হয়ে যায়। সেখানে সিআরএমএসটা √3 কেটি বাই এম দিয়েও লিখতে পারো, বা √3 আরটি বাই এম দিয়েও তুমি লিখতে পারো। ঠিক আছে? তাহলে দেখো এখানে আরএমএস স্পিডটাও তুমি বের করে ফেলতে পারলে। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হাফ m সিআরএমএস স্কয়ার, সেটা আমি আগেও দেখিয়েছি, আবার দেখালাম। আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি বের করে ফেললে টেম্পারেচারের ফাংশন হিসেবে কেমন করে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি। তাহলে হাফ m সিআরএমএস স্কয়ার হচ্ছে 3/2 কেটি। সেইখান থেকে তুমি সিআরএমএসটাকে বের করে ফেলো, করে বেরোচ্ছে √3 কেটি বাই এম। এবারে এই কে এর সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করে দাও, এম এর সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করে দাও, মানে উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও। তাহলে কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর বেরোয়। আর একটা মলিকুলের মাস, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে মোলার মাস বেরোয়। তাহলে হয়ে গেল কত? √3 আরটি বাই এম। ঠিক আছে? হ্যাঁ তা দেখো, তাহলে আজকে আমি এই পর্যন্তই বলছি। আমার আরেকটু বলে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর সময় হবে না। তোমাদের 9:15 থেকে পড়া আছে বলছো। তাহলে দেখো আমি কি করলাম আজকে। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে, তোমার প্রথমে আসলে ডাউট ক্লিয়ারিংসে অনেকটা সময় চলে গেছে বলে আমাদের একটুখানি, মানে আমরা একটুখানি পিছনে রইলাম। পরের দিন এই পার্টটাকে আমরা কমপ্লিট করে দেব। যে আমরা মূলত কাইনেটিক থিওরি অফ গ্যাস তার বেসিক অ্যাজাম্পশনসগুলোকে বললাম, বলে সেইখান থেকে তোমার বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা P = 1/3 রো সিআরএমএস স্কয়ার বা 1/3 mn/v সিআরএমএস স্কয়ার, এই ইকুয়েশন পর্যন্ত ডিরাইভ করলাম। এবং তার সঙ্গে দেখো ওইখান থেকে তুমি প্রেসারটা যেমন পেয়ে যাচ্ছ, অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচার পেতে গেলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এবং টেম্পারেচার তারা কেমনভাবে কানেক্টেড আর কি, সেটা আমি বুঝলাম এবং আরএমএস স্পিডের এক্সপ্রেশনটাকে বের করলাম। তাহলে নেক্সট আমাকে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে যে ওই যে বেসিক ইকুয়েশনটা 1/3 mn/v সিআরএমএস স্কয়ার, ওইখান থেকে যে 7টা এম্পিরিক্যাল গ্যাস লস ছিল, সেই 7টা এম্পিরিক্যাল গ্যাস ল আমাকে ডিরাইভ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা মূলত এই জায়গা থেকে স্টার্ট করব, যে এম্পিরিক্যাল গ্যাস লস ফ্রম বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। সেটা পিপিটি বানানো ছিল, সেটা হচ্ছে এই যে বয়েলস ল, তারপরে চার্লস ল, তারপরে কে-লুসাকস ল, তারপরে অ্যাভোগাড্রোস ল, তারপর ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার, তারপর অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউম, গাম ল ডিফিউশন। এই প্রত্যেকটা ল তোমাকে ডিরাইভ করতে হবে। এইটুকু কাজ আমাদের বাকি ছিল, আর তার সঙ্গে দু একটা নিউমেরিক্যাল প্রবলেম। ঠিক আছে? তাহলে এইটা তাড়াহুড়ো করে বলছি না, তাড়াহুড়ো করে বললে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তাহলে পরের দিন আমরা প্রথমে এইটুকু পার্ট আলোচনা করে দিয়ে, মানে এটা ধরো অ্যাজ ইফ লেকচার 2 এর মধ্যেই এটা আছে, তো এই পার্টটা আলোচনা করে দিয়ে তারপরে আমরা ফার্দার এখান থেকে এগোবো। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ, তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো, কারো কিছু বুঝতে যদি সমস্যা থাকে বলে নাও।